ইম্পর্টেন্ট টপিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়বো। অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়ার আগে মেন রিয়াকশনের দিকে তো যাবো, ওখান থেকে তো প্রচুর মানে প্রতিটা পার্টই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ইম্পর্টেন্ট, সমস্তটাই পরের বছর পরের সেমিস্টারে কাজে লাগবে, আর এন্ট্রান্স এক্সামে তো প্রচুর কাজে লাগবে। এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্বন্ধে আমাদের কিছু বেসিক ধারণাতে মাঝে মধ্যে ভুল ধারণা থেকে যায়। সেই কারণে প্রথমে এই যে প্যারাগ্রাফটা দেখছিস ইয়েলো কালারের ভেতরে, এই প্যারাগ্রাফে কি লেখা রয়েছে সেই জিনিসটার দিকে আমরা কিন্তু একটু নজর দেবো, ঠিক আছে? এখানে অনেক মিসকনসেপশন দূর হয়ে যাবে। একটু ভালো করে দেখি এই প্যারাগ্রাফটা কি বলতে চাইছে লাইন বাই লাইন ধরে ধরে। প্রথমেই আমি যখন বলছি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, প্রথমে যখন কোনো চ্যাপ্টার আমরা পড়তে যাই সেই চ্যাপ্টারের হেডিংটাতে কি বলতে চাইছে সেই হেডিংটা আমাদের একটু ভালো করে ওয়ার্ডটা বোঝা উচিত অলওয়েজ, যে কোনো চ্যাপ্টার পড়তে যাওয়ার আগে। সেখান থেকে আমাদের অনেক কিছু ধারণা চলে আসবে। তাহলে হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বন তো পড়ছি, মানে কার্বন হাইড্রোজেনের যে কম্পাউন্ড, তাহলে কার্বন আর হাইড্রোজেন থাকবে। এবার অ্যারোমেটিক বলেছে, মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যখন অর্গানিক কম্পাউন্ডে ক্লাসিফিকেশন করেছিলাম তখন দেখেছিলাম রিং বা সাইক্লিকের আন্ডারে আমরা অ্যারোমেটিক আর অ্যালিসাইক্লিক দুটো ভাগে ভাগ করেছিলাম। এবং তখন বলেছিলাম অ্যারোমেটিক কম্পাউন্ডে কিছু সার্টেন প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো থাকলে তবে কোনো একটা কম্পাউন্ডকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে পারবো। সেই প্রপার্টিগুলো আজকের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? কোনো ব্যাপার না সেটা। এবার ওয়ার্ডটা দেখে আমরা কি বুঝতে পারছি, অ্যারোমা ওয়ার্ডের মধ্যে ঢুকে রয়েছে। ইংলিশ ওয়ার্ডটা যদি দেখিস, অ্যারোমেটিক ওয়ার্ডের মধ্যে অ্যারোমা ওয়ার্ডটা ঢুকে রয়েছে, তাই তো? অ্যারোমা, অ্যারোমা ওয়ার্ডটা কিসের সাথে সম্পর্কযুক্ত? সুগন্ধ কোনো দ্রব্য বা সুগন্ধটাকেই আমরা বলি অ্যারোমা। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে এমন হাইড্রোকার্বন যে হাইড্রোকার্বন থেকে ভালো গন্ধ বেরোবে, একদমই তাই। তাহলে অ্যারোমা শব্দটা অর্থ হলো সুগন্ধ, তাই সুগন্ধযুক্ত গন্ধযুক্ত জৈব যৌগগুলোকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো, বলা হতো একটা টাইমে, সেটাই বলা হতো বলা হয়েছে, ঠিক আছে? এখন বলা হচ্ছে না, কিছু তো পয়েন্ট আছেই। কারণ অ্যারোমেটিক কম্পাউন্ড মানেই যে সবসময় সুগন্ধ থাকবে তার কোনো গ্যারেন্টি নেই, সেটা বোঝার জন্যই ওই মিসকনসেপশনটা যেন না থাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানেই আমাদের সেখান থেকে ভালো গন্ধ বেরোবে, সেটা নয়। তাহলে নামটা এরকম কেন পড়লো? কারণ অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো আর 2024 সালে এসে আবিষ্কার হয়নি, হয়েছে তো অনেক আগে। তখন তো এত ক্যারেক্টারাইজ করার এত কেমিক্যাল মেথড, এত স্পেকট্রোস্কোপিক মেথড, এত সফিস্টিকেটেড টেকনোলজি ছিল না। তখন তাদেরকে যে যতটা তখন অ্যাভেলেবেল ছিল যেভাবে করতো, ব্যাক বন্ড কেটে কেটে রিয়াকশন করে অন্য রিয়েজেন্ট দিয়ে, প্রচুর টিডিয়াস প্রসেস ছিল। সেগুলো ভবিষ্যতে যখন ড্রাগ সিনথেসিস পড়বি বা হায়ার অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বি, তখন আমাদের এই পুরোনো কালে কিভাবে জিনিসপত্রগুলো করা হতো ওগুলো পড়ায়। তখন বোঝা যায় যে ওই জিনিসগুলো ওরা ওই টাইমে একটা মলিকিউলের মধ্যে কোথায় কোন মলিকিউলটা রয়েছে, কোথায় কোন বন্ড রয়েছে, কতগুলো কার্বন আছে, এগুলো দেখার জন্য ওরা যে টিডিয়াস প্রসেস কাজ করতো, প্রচুর প্রবলেমেটিক ছিল তখন, করতো এটাই বিশাল বড় ব্যাপার। এখন তো আমাদের কাছে অনেক সফিস্টিকেটেড যন্ত্র হয়ে গেছে, আমরা সেখান দিয়ে ক্যারেক্টারাইজ করে ফেলি। যাই হোক, তাহলে যে জৈব যৌগগুলোতে দেখতো ভালো গন্ধ বেরোচ্ছে তাদেরকে অ্যারোমেটিক যৌগ কম্পাউন্ডস বলা হতো। এবার দেখা যাচ্ছে যে প্রকৃতিজাত অধিকাংশ সুগন্ধ জৈব যৌগের রাসায়নিক বিশ্লেষণ করলে তাদের গঠনে, যে রাসায়নিক বিশ্লেষণ বললাম সেটাকে তারা প্রচুর টিডিয়াস প্রসেসে বিশ্লেষণ করতো, বিশ্লেষণ করলে 6 কার্বন পরমাণু বিশিষ্ট এক বা একাধিক বেনজিন বলয় রয়েছে এটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তবে বেনজিন বলয় কি আমরা তো জানি, বেনজিন নিয়ে প্রচুর আলোচনা করা হয়েছে, যখন রেজোনেন্স নিয়ে আলোচনা করা হয়েছে এত কিছু পড়লি। তাহলে বেনজিন রিং কিরকম দেখতে সেটা তো তুই জানিস। তাহলে এরকম বেনজিন রিং তাদের মধ্যে রয়েছে, এটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আরো কথা লিখেছে যেখানে অ্যালিফ্যাটিক যৌগের সাথে কিছু তফাৎ, ঠিক আছে? ওই পয়েন্টটা অতটাও ইম্পর্টেন্ট নয় এই মোমেন্টে। বিভিন্ন রাসায়নিক যৌগের সাহায্যে, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে এই অ্যারোমেটিক যৌগকে বেনজিন বা বেনজিন সঞ্জাত মানে বেনজিন ডেরিভেটিভ, বেনজিন থেকে ডিরাইভড কম্পাউন্ড, সেটাই বেনজিন সঞ্জাত বা বেনজিন ডিরাইভড বা বেনজিন ডেরিভেটিভ যৌগে পরিণত করা যায়। এবং একইভাবে বেনজিন থেকে বিভিন্ন অ্যারোমেটিক অ্যারোমেটিক যৌগের সংশ্লেষ করা যায়। তাহলে কি বলা দাঁড়ালো, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে অ্যারোমেটিক যৌগ থেকে বেনজিন বা বেনজিন ডেরিভেটিভ পাওয়া যাচ্ছে, বা বেনজিন থেকে আমরা বিভিন্ন অ্যারোমেটিক হাইড্রোকার্বন বানাতে পারছি। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে বেনজিন আসছে, বেনজিন থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বানাতে পারছি। এই কারণে বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে জনক হাইড্রোকার্বন হিসেবে, মানে প্যারেন্ট হাইড্রোকার্বন, তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক যৌগের প্যারেন্ট হাইড্রোকার্বনকে বেনজিন, এটা মনে করা হতো, ঠিক আছে? ভালো কথা, হতো যে টাইমে কাজ হচ্ছে তখন মনে করা হতো আগের সময়ে। সমস্ত অ্যারোমেটিক যৌগকে বেনজিন সঞ্জাত বা বেনজিন ডেরিভেটিভ যৌগ রূপে গণ্য করা হয়। তাহলে প্রতিটা লাইন একটু পর, তাহলে এই রকম মনে করা হতো। তাহলে বেনজিনের সাথে অ্যারোমেটিক কম্পাউন্ডের কিছু একটা সম্পর্ক আছে মনে করা হতো, ট্রু, সেটা ভুল নয়। তাহলে এই যে বেনজিন থেকে ডিরাইভ যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন তাদেরকে আমরা বলেছিলাম বেনজিনয়েড হাইড্রোকার্বন, বলেছিলাম না? অ্যারোমেটিককে আমরা ভাগ করেছিলাম হোমোসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে কার্বনেরই চেন রয়েছে, মেন যে চেনের মেম্বার বা রিং মেম্বারটা হচ্ছে কার্বন। সো
বেনজিনের মতো রিং মেম্বার যাদের, তাদেরকে বলা হতো বেনজিনয়েড। বেনজিনের মতো বা বেনজিনের মতো নয় মানে যারা 6 মেম্বার রিং নয়, 7 মেম্বার হতে পারে, 3 মেম্বার হতে পারে, 5 মেম্বার হতে পারে, তাদেরকে আমরা বলেছিলাম নন বেনজিনয়েড হোমোসাইক্লিকের আন্ডারে। তাহলে বেনজিনের মতো যারা ছিল তাদেরকে বেনজিনয়েড হাইড্রোকার্বন বলবো। এটা তো অলরেডি আমরা অর্গানিক কম্পাউন্ডের ক্লাসিফিকেশনে মানে জিওসির ফার্স্ট ক্লাসেই এটা আমরা পড়ে এসেছি। আচ্ছা, তাদেরকে বেনজিনয়েড যৌগ বলা হতো। যদিও পরবর্তীকালে আমরা দেখেছি বেনজিন নয় মানে বেনজিনের থেকে রিং সাইজে বড়, যেমন ট্রোপন, বা বেনজিনের থেকে সাইজে ছোট 3 মেম্বার রিং এ পজিটিভ চার্জ, 5 মেম্বার রিং, এরকম করে বিভিন্ন কম্পাউন্ড রয়েছে যেখানেও অ্যারোমেটিক মানে প্রপার্টি শো করে। এছাড়া অ্যারোমেটিককে যখন আমরা কার্বোসাইক্লিক, হোমোসাইক্লিক আর হেটেরোসাইক্লিকেও ভাগ করেছিলাম। হেটেরোসাইক্লিকের মধ্যে পিরিডিন, ফিউরান, এরকম টাইপের বিভিন্ন হেটেরোসাইক্লিক কম্পাউন্ডসও পাওয়া গেছে, মানে যারা বেনজিনের মতো নয়, নন বেনজিনয়েড। তাহলে নন বেনজিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বনসও কিন্তু আমরা ভবিষ্যৎকালে পেয়েছি, সেটা বলেছে। অবশ্য পরবর্তীকালে ন্যাপথালিন, অ্যানথ্রাসিন ইত্যাদি পলিসাইক্লিক যৌগ এবং একাধিক হেটেরোসাইক্লিক যৌগ যেমন পিরোল, ফিউরান, পিরিডিন ইত্যাদি যৌগ অ্যারোমেটিক যৌগ বলে বিবেচিত হয়। এছাড়াও 3 মেম্বার, 4 মেম্বার, 5 মেম্বার, 7 মেম্বার এরকম সদস্য সংখ্যাযুক্ত কম্পাউন্ডসও আমরা পেয়েছি। তাদেরকে এই সমস্তকে, যারা বেনজিনের মতো নয়, 6 মেম্বার রিং নয় মানে এইটা বা এর কোনো ডেরিভেটিভ নয়, তাদেরকে আমরা বলবো নন বেনজিনয়েড সিস্টেম, এটাই বলেছে। কাজেই এবার মেন কথা, কাজেই অ্যারোমেটিক যৌগে বেনজিন বলের উপস্থিতি কিন্তু অপরিহার্য নয়। বেনজিন বলয় যদি উপস্থিতি থাকে তাহলে অ্যারোমেটিক হবে, কিন্তু বেনজিন বলয় না থাকলে যে অ্যারোমেটিক হবে না তার কি কিন্তু কোনো গ্যারান্টি নেই, যেটা আগে মনে করা হতো যে বেনজিন রিং থাকতেই হবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হতে গেলে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা একটা বুঝলাম। সমস্ত অ্যারোমেটিক যৌগই যে সুগন্ধ বিশিষ্ট, সমস্ত অ্যারোমেটিক যৌগই যে সুগন্ধ বিশিষ্ট হবে তারও কোনো গ্যারান্টি নেই। বলেছে এমনকি অনেক অ্যারোমেটিক যৌগ আছে যেগুলো গন্ধহীন বা দুর্গন্ধযুক্ত। এটা আবার অনেক নন অ্যারোমেটিক যৌগ আছে, মানে অনেক যৌগ আছে যারা অ্যারোমেটিক নয়, তাদেরও কিন্তু সুগন্ধ আছে, তাদেরও কিন্তু একটা সুগন্ধ আছে, এটা কিন্তু দেখতে পাওয়া গেছে। আচ্ছা, সুতরাং সুগন্ধযুক্ত যৌগ মাত্রই অ্যারোমেটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগ মাত্রই যে সুগন্ধযুক্ত যৌগ হবে, এটা কিন্তু এই ধারণাটাও কিন্তু ভিত্তিহীন। এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানেই যে তার মধ্যে থেকে একটা ভালো গন্ধ বেরোবে, তার কিন্তু কোনো ব্যাপার নেই। অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানেই যে তার মধ্যে বেনজিন রিং থাকবে অলওয়েজ, তারও কিন্তু কোনো ব্যাপার মানে বাধ্যবাধকতা নেই। বেনজিন রিং এর মতো নয় এরকম অনেক কম্পাউন্ড রয়েছে যারা অ্যারোমেটিক। আবার এমন অনেক কম্পাউন্ড রয়েছে যাদের মধ্যে গন্ধ নেই বা দুর্গন্ধযুক্ত, দেখতেই পাচ্ছিস, তারাও কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ডস এর আন্ডারে পড়ছে। কারণ অ্যারোমেটিক হওয়ার জন্য কিছু সেটস অফ রুল আছে, সেই রুলগুলো আমাদের মেনে চলতে হবে, তবে গিয়ে সেই কম্পাউন্ডকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারবো। আজকের ক্লাসে আমরা সেটাকে নিয়েই ডিটেলে আলোচনা করব, কিন্তু তার আগে তোর বইয়ে স্টেপ ওয়াইজ কি কি বলেছে সেই ডেফিনেশনগুলো আমরা পড়তে পড়তে যাই। আজকের ক্লাসে মোস্টলি ডেফিনেশনগুলো জানা। তাহলে এখান থেকে কিন্তু আমাদের কিছু ভুল ধারণা, যদি কারোর মধ্যে কোনো ভুল ধারণা থেকে থাকে, আমরা কিন্তু সেখান থেকে আজকে বেরোলাম যে এইটা কিন্তু একটা ভুল ধারণা হতে পারে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানেই সুগন্ধযুক্ত হবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, দুর্গন্ধযুক্তও হতে পারে, গন্ধহীনও হতে পারে। এবার কিছু কিছু ডেফিনেশন আমরা দেখি, ভবিষ্যতে বিভিন্ন জায়গাতে এই ওয়ার্ডগুলো বারবার দেখবি, এই জিনিসগুলো যদি ডেফিনেশন না বুঝিস তাহলে ভবিষ্যতে সেই জিনিসটা বুঝতে অসুবিধা হবে। তাহলে আজকে আমরা কিছু অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্বন্ধীয় কিছু ডেফিনেশন। অ্যারিনস কাকে বলবো? অ্যারিন ওয়ার্ডটা অনেকবারই দেখবি, কি বলেছে? এক বা একাধিক বেনজিন বলয় বিশিষ্ট, এক বা একাধিক বেনজিন বলয় বিশিষ্ট অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমূহকে আমরা অ্যারিন বলবো। ঠিক আছে, অ্যারিন অণুতে একাধিক বেনজিন বলয় থাকলে সেগুলিকে আমরা দুটো ভাগে ভাগ করা যাবে, হয় তারা ফিউজড রিং আকারে থাকবে অথবা বাইসাইক্লিক কম্পাউন্ড হয়ে থাকবে, বিচ্ছিন্নভাবে থাকতে পারে, ফিউজড আকারেও থাকতে পারে। কি বলেছে নিচে পরপর বলবো। তাহলে অ্যারিনস মানে হচ্ছে এক বা একাধিক বেনজিন বলয়যুক্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেই রিংগুলো ফিউজডও থাকতে পারে, সেপারেটও থাকতে পারে। সেপারেট মানে এইদিকে আসছি, মানে রিং এর কার্বন দুটো ডাইরেক্টলি কার্বন কার্বন অ্যাটাচ থাকবে না, মাঝখানে গ্যাপ থাকবে। এবার বিভিন্ন অ্যারিন কি, বেনজিন নিজে একটা অ্যারিন, বেনজিনের বিভিন্ন ডেরিভেটিভ গুলো অ্যারিন। ঠিক আছে, বেনজিনের বিভিন্ন টাইপের যারা ডেরিভেটিভ তারা সবাই অ্যারিনসের আন্ডারে পড়ছে। এবার কি বলেছে, কিছু ফিউজ রিংও থাকতে পারে। তাহলে ফিউজ রিং কিরকম, যেখানে দুটো রিং একে অপরের সাথে জুড়ে থাকবে, এদেরকে আমরা বলবো ফিউজড রিং। ঠিক আছে, এদেরকে কি বলবো? ফিউজড রিং বলবো। তাহলে সুতরাং এটি একটি ফিউজড বাইসাইক্লিক অ্যারিন, তাহলে এরাও কিন্তু অ্যারিনসের আন্ডারেই। যেমন দেখ ন্যাপথালিন, দুটো বেনজিন রিং জুড়ে রয়েছে, কটা কার্বন দিয়ে জুড়ে রয়েছে? দুটো কার্বন দিয়ে জুড়ে রয়েছে, দেখ। বা অ্যানথ্রাসিন যদি বলি, প্রতিটি রিং একে অপরের সাথে কিন্তু দুটো কার্বন দিয়ে জুড়ে আছে। বা আমি যদি ফিনান্থ্রিন বলি, প্রতিটা রিং, প্রতিটা বেনজিন রিং কিন্তু একে অপরের সাথে দুটো দুটো কার্বন সেন্টার দিয়ে জুড়ে রয়েছে, এদেরকে আমরা বলবো ফিউজড বাই রিং, এরাও কিন্তু অ্যারিনসের আন্ডারে। ঠিক আছে, পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা, ঠিক আছে, ফিউজড বাই রিং দেখলাম। এবার বাইসাইক্লিক কম্পাউন্ড হতে পারে। বাইসাইক্লিক কম্পাউন্ডে কিরকম হবে? এখানে দেখ বিচ্ছিন্ন বলয় বিশিষ্ট যে অ্যারিন, এরাও অ্যারিনসের আন্ডারে, কিন্তু সবাই অ্যারিনসের আন্ডারে। যে সিঙ্গেল বেনজিন রিং যুক্ত যারা দেখছিস বিভিন্ন ডিরাইভ প্রোডাক্ট, বেনজিন রিং এবং বেনজিন রিং থেকে ডিরাইভ, অ্যারিনস।
নিচে যেগুলো দেখলি ন্যাপথালিন, অ্যানথ্রাসিন যা দেখলি এগুলো সমস্ত কিছু কি অ্যারিনসের আন্ডারে। এবার এখানে দেখ দুটো বেনজিন রিং কিন্তু দুটো কার্বন দিয়ে জুড়ে নেই, এই কার্বন এবং এই কার্বন এখান দিয়ে জুড়ে আছে। এটা কিন্তু এরকম টাইপের কম্পাউন্ডও পাওয়া যায়, ধর এরকম টাইপের কম্পাউন্ডও কিন্তু হয়, এটার সাথেও কিন্তু ডিফারেন্ট কিন্তু, ঠিক আছে, এটাও এটার সাথে কিন্তু এটা ডিফারেন্ট, ভালো করে দেখ। এটা যদি একটা বেনজিন রিং হয়, এটা যদি বেনজিন রিং হয়, এটার সাথে এটা কিন্তু ডিফারেন্ট। আবার যখন এটা একটা সিঙ্গেল কার্বন দিয়ে জুড়ে বসে রয়েছে, আবার যখন ফিউজড বাই রিং গুলো দেখলাম, ফিউজড বাই রিং গুলো কিন্তু এরকম দেখতে ছিল, এরকম টাইপের দেখতে ছিল, দুটো কার্বন দিয়ে অ্যাটাচড। এখানে একটা কার্বন দিয়ে অ্যাটাচ, এখানে কোনো কার্বন কিন্তু মুখে মুখে ডাইরেক্ট অ্যাটাচ নাই, মাঝখানে একটা বন্ড রয়েছে। তাহলে এখানে ছটা ছটা কিন্তু 12টা কার্বন আছে, কিন্তু এখানে দেখ 1 2 3 4 5 6 7 8 9 10টা কার্বন আছে। এখানে দেখলে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কার্বন আছে। তাহলে কার্বন নাম্বারের ডিফারেন্স রয়েছে, তাহলে বিভিন্ন টাইপ ভাবে কিন্তু রিং জুড়ে থাকতে পারে। তো তারা অ্যারিনসের আন্ডারে আমরা পড়বো তাদেরকে সবাইকে। তাহলে এটা বিচ্ছিন্ন বা এই টাইপের বিচ্ছিন্ন রিং যারা, বিচ্ছিন্ন অ্যারিনস যারা বলে বিশিষ্ট অ্যারিনস, তাদেরকে আমরা বাইফিনাইল কম্পাউন্ড আমরা বলছি, ঠিক আছে, বাইফিনাইল বা ডাইফিনাইল যাই বল, এই হচ্ছে ব্যাপার। তাহলে ওটা বাইফিনাইল ছিল, এটাও ডাইফিনাইল, মাঝখানে মিথেনের ডেরিভেটিভ ধরে নেওয়া হয়েছে, মিথেনের দুটো হাইড্রোজেন সরে গিয়ে দুটো বেনজিন রিং জুড়ে গেছে। এটা ট্রাইফিনাইল মিথেন, মিথেনের 4টে হাইড্রোজেনের মধ্যে 3টে হাইড্রোজেন সরে গিয়ে 3টে ফিনাইল রিং জুড়ে গেছে। তাহলে এরকম টাইপের কম্পাউন্ডসও কিন্তু আমার অ্যারিনসের আন্ডারে পড়ছে। এই আর কি বলতে চাইলো, তাহলে অ্যারিনস আমরা বুঝলাম। এবার কি বলছে বেনজিন অণুর গঠন। তো বেনজিন অণুর গঠন কিভাবে চেক করেছে দেখ, সে বলছিলাম বিভিন্ন রিয়াকশন করে করে চেক করতে হয়, বেনজিনটা তো ছোট মলিকিউল, তো খুব বেশি রিয়াকশন করা দরকার পড়ছে না, তাহলে বিভিন্ন রিয়াকশন করা হয়েছে। যে বেনজিনকে যদি হাইড্রোজেন দিয়ে, মানে বেনজিনের তো 3টে পাই বন্ড আছে, তাহলে বেনজিনের 3টে পাই বন্ড, একটা পাই বন্ড মানে একটা ডবল বন্ড, 3টে ডবল বন্ড আছে, একটা ডবল বন্ড কাটলে 1 মোল হাইড্রোজেন মলিকিউল লাগে, মানে দুটো হাইড্রোজেন অ্যাটম লাগে। তাহলে বেনজিনের 3টে পাই বন্ড আছে, মানে 3টে ডবল বন্ড আছে, তাহলে 3টে ডবল বন্ড কেটে ওখানে 3 2 6টা হাইড্রোজেন যদি অ্যাটম ঢোকে, 6টা হাইড্রোজেন অ্যাটম ঢুকতে 3টে হাইড্রোজেনের মলিকিউল লাগবে। সেটাই দেখতে পাওয়া গেছে যে বেনজিনে যেহেতু 1 মোল বেনজিন যেহেতু 3 মোল হাইড্রোজেন মলিকিউলকে কনজিউম করে নিচ্ছে, তাহলে এবং সাইক্লোহেক্সেনে পরিণত হচ্ছে, তাহলে বেনজিনে নিশ্চয়ই 3টে পাই বন্ড আছে, 3টে ডবল বন্ড আছে। এটাই বলতে চাইলো প্রথম কথা। বেশ, তাহলে কি বললো যে বেনজিনের সংকেত C6H6, উচ্চ সি হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের যে অনুপাত, সেখান থেকে আপাতত ধারণা করা যায় যৌগটির উচ্চ মাত্রার অসম্পৃক্ততা বর্তমান এবং এটি দ্রুত যৌগ গঠনের তীব্র আসক্তি দেখাবে। বাস্তব ক্ষেত্রে দেখা যায় শুধু তীব্রতর বিক্রিয়া শর্তেই বেনজিন রিং রিয়াকশন করে। বেনজিনে যেহেতু প্রচুর পাই বন্ড থাকলে আমরা, মানে প্রচুর ইলেকট্রন ডেন্সিটি থাকলে আমরা আশা করতে পারি ওখানে প্রচুর হাইলি রিয়াকশন করা উচিত, কারণ ইলেকট্রন ডেন্সিটি হাই আছে। কিন্তু দেখা যায় যে বেনজিন রিং সহজে রিয়াকশন করে না, তীব্রতর বিক্রিয়া শর্তে, মানে খুব ড্রাস্টিক কন্ডিশনে, হাই টেম্পারেচার হাই প্রেসার এরকম শর্তে সে রিয়াকশন করছে, মানে সহজে রিয়াকশন করতে চাইছে না। কেন? সেগুলো দেখতে পাবো ধীরে ধীরে। তাহলে এখান থেকে বুঝলাম বেনজিনে 3টে পাই বন্ড আছে। দেন বেনজিনে যদি 3 মোল ক্লোরিন দিয়ে রিয়াকশন করে দেওয়া হয়, C6H6Cl2 এরকম বেনজিন সাইক্লো হেক্সাক্লোরাইড তৈরি হলো। O3 দিয়ে যখন রিয়াকশন করা হলো বেনজিন ট্রাইওজোনাইড, বেনজিনের ওজোনোলিসিস আর কি, ওজোনোলিসিস করা হলো, তখনও সে 3 মোল ওজোন কনজিউম করে নিচ্ছে। বেনজিনের ওজোনোলিসিস তো আগের দিনই করে দেখিয়েছি, আজকের ক্লাসে তো ওজোনোলিসিস আসবে না, এরপরে বেনজিনের রিয়াকশন যখন নেক্সট ক্লাসে আসবে তখন দেখতে পাবো। এগুলো বলছে এই রিয়াকশনগুলো থেকে আমরা কি বুঝতে পারবো, বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ এবং এর অণুতে 3টে দ্বিবন্ধন রয়েছে। এই রিয়াকশনগুলো দেখে আমরা বুঝতে পারলাম যদি তিনটে দ্বিবন্ধন আছে বলেই 3 মোল করে কনজিউম হয়েছে, কারণ একটা ডবল বন্ডের জন্য 1 মোল লাগে। তাহলে বেনজিন একাই 3 মোল কনজিউম করছে, তাহলে মাস্ট বি বেনজিনের ভেতরে 1 মোল বেনজিনের ভেতরে 3 মোল ডবল বন্ড রয়েছে, তাই তো? সেটা আমরা বলতে পারি। আচ্ছা, 3টি দ্বিবন্ধন থাকা সত্ত্বেও বেনজিন শীতল অবস্থায় ক্ষারীয় KMnO4 দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে না, ব্রোমিন জলকে বর্ণহীন করে না এবং হ্যালোজেন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। সুতরাং বেনজিনের অসম্পৃক্ততা অ্যালিফ্যাটিক যৌগের অসম্পৃক্ততা থেকে ভিন্ন। এটা খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে এমনি টিপিক্যাল ডবল বন্ড যে রিয়াকশনগুলো দেয়, বেনজিন রিং সেই রিয়াকশনগুলো দেয় না। ইভেন দো বেনজিন রিং এ এমনি টিপিক্যাল ডবল বন্ডেড কম্পাউন্ডের থেকে 3 টাইমস বেশি ডবল বন্ড রয়েছে, ঠিক আছে? আমি যদি ইথিলিনের সাথে তুলনা করি, ইথিলিনে একটা ডবল বন্ড আছে, কিন্তু বেনজিনে 3টে ডবল বন্ড আছে, তাতেও বেনজিন কিন্তু এই রিয়াকশনগুলো করছে না, টিপিক্যাল ডবল বন্ড যে রিয়াকশনগুলো করে। এগুলো বই না পড়লে তুই জানতে পারবি না। তোর কি মনে হবে ডবল বন্ড আছে, যা রিয়াকশন শিখেছি তাই হবে? তো এগুলো না পড়লে কোনোদিনই জানতে পারবি না। তাহলে এগুলো কেন হয়, ধীরে ধীরে আমাদের সেই মিস্ট্রিগুলো আমরা ধীরে ধীরে রিভিল করতে পারবো, কিন্তু আজকের আমরা এই বিষয়পত্রগুলো দেখতে দেখতে যাব। কি বলছে আবার, কি অপ্রত্যাশিত রিয়াকশন করা আচরণ দেখা যায়, কি বলছে 3টি দ্বিবন্ধন উপস্থিতি থাকা সত্ত্বেও এটি খুব সহজভাবে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ অনেকাংশে সম্পৃক্ত যৌগের মতো আচরণ করে। তাহলে এর মধ্যে অসম্পৃক্ততা এত হাই,
তিনটে ডবল বন্ড রয়েছে, তাও সম্পৃক্ত হাইড্রোকার্বনের মতো রিয়াকশন করে। এই রিয়াকশনটা আমাদের এমনিও পড়তে হবে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের আন্ডারে, ঠিক আছে? এর তো মেকানিজমও করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবার আসছে কেকুলে প্রস্তাবিত বেনজিনের গঠনাকৃতি। এগুলো এগুলো আমি আশা করব তোরা, বেনজিন নিয়ে আমি বহু ডিটেল আলোচনা করেছি। বহু আগে বলতে সেমিস্টার ওয়ানে যখন বন্ডিং পড়াচ্ছিলাম, সেখানে যখন আমি রেজোনেন্স নিয়ে আলোচনা করেছি, তখন বেনজিন রিংটাকে ডিটেলে আলোচনা করেছি। কারণ বেনজিন রিংয়ের হাইব্রিডাইজেশন, অরবাইটালের কি সিচুয়েশন, কি বন্ড হচ্ছে না বন্ড হচ্ছে, পাই বন্ডের ডিলোকালাইজেশন, সব কিছু ডিটেলে আলোচনা করেছি। তাই আমি আশা করব, যদি না দেখে থাকিস এখন ভিডিওটা পজ করে, যদি না দেখে থাকিস ভিডিও পজ করে চ্যানেলে যা, প্লে লিস্টে ঢোক, ক্লাস 11-এর যেখানে আমি বন্ডিং এর রেজোনেন্স পড়িয়েছি সেই ভিডিওটা যা, বেনজিন রিং সম্বন্ধে বিষয়গুলো একটু দেখে আয়, দেন এই ক্লাসটা কন্টিনিউ কর। এবং জিওসিতেও কিন্তু আমি আবার রেজোনেন্স পড়িয়েছি। তো রেজোনেন্সটা কিন্তু ভালো করে পড়ে আসতে হবে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিষয়গুলো ভালো করে বোঝার জন্য। এবার কেকুলে প্রস্তাবিত বেনজিনের গঠনাকৃতি। কেকুলে বেনজিনকে কিভাবে স্ট্রাকচারটা হতে পারে প্রস্তাব দিয়েছিল, ঠিক আছে? এটা অনেক অনেক প্রিলিমিনারি কাজ, এগুলো সবই জানিস। বেনজিনের স্ট্রাকচার কি সেগুলো এখন তো নতুন করে বলার কিছু নেই, কিন্তু প্রিলিমিনারি কাজগুলো সম্বন্ধে এই চ্যাপ্টারটা যেহেতু আমরা বেনজিনকে ডেডিকেট করি, আমরা টপিকটা পড়ছি, অবশ্যই অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে অনেক কিছুই আছে, তো রিয়াকশনটা পড়বো আমরা বেনজিনের উপরেই। তো বেনজিনকে ডেডিকেট করে যখন পড়ছি, বেনজিনের কিছু হিস্ট্রিও আমরা একটু জেনে রাখি নিজেদের জানার স্বার্থে, এবং আমাদের এগুলো জানা উচিত। প্রত্যেকটা স্টুডেন্ট যখন পড়ছে এগুলো জানা উচিত। তাহলে কি, জার্মান বিজ্ঞানী কেকুলে বেনজিনের একটি গ্রহণযোগ্য বদ্ধ শৃঙ্খল সাইক্লিক গঠনাকৃতি প্রস্তাব করেছিলেন। এই গঠনাকৃতিতে বেনজিনের 6টি কার্বন পরমাণুকে পর্যায়ক্রমে এক বন্ধন দিয়ে এবং দ্বিবন্ধন দ্বারা পরস্পর যুক্ত করে একটি সুষম ষড়ভুজের আকার দেন, অল্টারনেটিভ ডাবল বন্ড দিয়ে। প্রতিটি কার্বনের সঙ্গে একটি করে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, একটা একটা করে, তাহলে C6H6, এবং অল্টারনেটিভলি ডবল বন্ড দিয়ে কেকুলে একটা স্ট্রাকচার প্রস্তাব করেছিল বেনজিন রিং এর। ফলে প্রতিটি কার্বন পরমাণু 4টি যোজ্যতা পূর্ণ হয়। এই গঠনাকৃতি দ্বারা বেনজিন অণুতে 3টি যে দ্বিবন্ধন আছে এবং 6টি হাইড্রোজেনের যে সমতুল্য, সেটা সমর্থিত হয়, ঠিক আছে? কারণ বেনজিনে যে 3টে দ্বিবন্ধন রয়েছে সেটা তো আমরা একটু আগেই দেখলাম, যে 3 মোল হাইড্রোজেন কনজিউম করে নিচ্ছে, 3 মোল ওজোন কনজিউম করে নিচ্ছে, বা 3 মোল ক্লোরিন কনজিউম করে নিচ্ছে। সেখান থেকে বুঝলাম কেকুলে এই স্ট্রাকচারটা দিল, ঠিক আছে? কেকুলে এটা একটা স্ট্রাকচার দিল, তুই বলি হ্যাঁ এটা তো ট্রুই দিল। ব্যাপারটা হচ্ছে আমরা রেজোনেন্সের কনসেপ্ট থেকে বুঝলাম বেনজিন তো তার কোনো ইন্ডিভিজুয়াল রেজোনেটিং স্ট্রাকচারের থাকে না, সে তো তার রেজোনেন্স হাইব্রিডে থাকে। তাহলে বেনজিনের পাই বন্ডে যে ডিলোকালাইজেশন, সেই এক্সপ্লেনেশনটা লাগবে, তো সেটা তো এখনো আসেনি। এবার কি হয়েছে, কেকুলে যে প্রস্তাবটা করলো বেনজিন রিং এর, তার কিছু ত্রুটি আছে। কি কি ত্রুটি আছে দেখি। বেনজিন অণুতে 3টি দ্বিবন্ধন উপস্থিতি থাকা সত্ত্বেও বেনজিন অত্যন্ত স্থিতিশীল যৌগ এবং সম্পৃক্ত যৌগের মতো আচরণ করে। তাহলে কেকুলে যে স্ট্রাকচারটা দিল, ওই স্ট্রাকচার অনুযায়ী বেনজিনের হাইলি রিঅ্যাক্টিভ হওয়া উচিত, কারণ 3টে পাই বন্ড রয়েছে, পাই বন্ড থাকলেই এক্সট্রা ইলেকট্রন ডেন্সিটি থাকলেই সে রিয়াকশন বেশি করবে। অ্যালকিনে আমরা সেটা দেখে এলাম, তাই তো? কিন্তু এখানে সেটা হচ্ছে না, তাহলে এটা একটা ত্রুটি হচ্ছে স্ট্রাকচারে। সেখানে তুই বলে এইভাবেই তো স্ট্রাকচারটা থাকে। আসলে আমরা দুটো রেজোনেটিং স্ট্রাকচারের একটা রেজোনেটিং স্ট্রাকচারকে নিয়ে রিয়াকশনগুলো দেখায়। বেনজিন তো আমি বারবার বলেছি তার রেজোনেটিং স্ট্রাকচারের কোনোটার মতনই নেচারে থাকে না, সে আসলে তার রেজোনেন্স হাইব্রিডটার মতো থাকে, বারবার বলছি। তো ইন্ডিভিজুয়াল একটা স্ট্রাকচারকে তুই যদি ধরে নিস নেচারে এই স্ট্রাকচারটা এক্সিস্ট করে, তাহলে তো ভুল। বেনজিন তো নেচারে এইভাবে এক্সিস্ট করে না, বেনজিন তো নেচারে তার রেজোনেন্স হাইব্রিডের আকারে এক্সিস্ট করে। এই যে আমি যেখানে হাতটা দিলাম এখানে দেখতে পাচ্ছি আশা করি, রেজোনেন্স হাইব্রিডের মতো এক্সিস্ট করে। তাহলে ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার তো এক্সিস্টেন্স নেই। তুই যদি ধরে নিস ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারই এক্সিস্ট করে, তাহলে অনেক কিছু ত্রুটি আসবে। সেই ত্রুটিগুলোই নিচে বলা হয়েছে, যে ইন্ডিভিজুয়াল যদি একটা রেজোনেটিং স্ট্রাকচারকে তুই ভাবিস। এবার কেকুলে যখন বলছে, কেকুলে তো জানে না সে একটা রেজোনেটিং স্ট্রাকচারকে বলছে, রেজোনেন্সের কনসেপ্ট তো তার পরে এলো। তাই সেজন্যই ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার দিয়ে যদি বেনজিনকে আমি এক্সপ্লেন করতে যাই, তাহলে কি কি ত্রুটি আছে সেটাই কেকুলে স্ট্রাকচারের ত্রুটি। আশা করি পয়েন্টটা আমি বোঝাতে পারছি। কারণ তোর মনে হতে পারে এইভাবেই তো বেনজিনকে লিখি, তাহলে ত্রুটি কোথায়, তাহলে এইভাবেই তো লেখা হয়। তো ত্রুটিটা ওইখানেই, এটা একটা নির্দিষ্ট বেনজিন আসলে আবার একই কথা রিপিট করছে, আবার যদি মাথায় না ঢুকে থাকে কথাটা। রেজোনেন্স হাইব্রিডটা আসলে বেনজিন ওইভাবে এক্সিস্ট করে। ইন্ডিভিজুয়াল রেজোনেটিং স্ট্রাকচার বেনজিন রিংকে টোটাল ক্যারেক্টারিস্টিক্সকে এক্সপ্লেন করতে পারে না, এবং নেচারে বেনজিন তার ইন্ডিভিজুয়াল রেজোনেটিং স্ট্রাকচারের মতো থাকে না। তাই ইন্ডিভিজুয়াল রেজোনেটিং স্ট্রাকচারকে তুই যদি বেনজিনের ন্যাচারাল স্ট্রাকচার মনে করিস, তাহলে বেশ কিছু ত্রুটি আসবে। তার প্রথম ত্রুটিটা এখানে, 3টে পাই বন্ড আছে, মানে 3টে ডবল বন্ড আছে, তাও বেনজিনিং এর রিঅ্যাক্টিভিটি কিন্তু কম, স্থিতিশীল যৌগ কেন, এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না। 2 নম্বর, বেনজিনের দুটি সন্নিহিত কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরমাণুগুলিকে দুটি ভিন্ন বা অভিন্ন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করলে দু প্রকারের দ্বিপ্রতিস্থাপিত যৌগ 1 and 2 পাওয়া উচিত। কারণ বেনজিনের কার্বন পরমাণু দুটি 1 নম্বর ও 2 নম্বর, 1 নম্বর গঠনাকৃতির দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে, কিন্তু 2 নম্বর গঠনাকৃতিতে এক বন্ধন দ্বারা যুক্ত আছে। মানে তুই যদি এভাবে ভাবিস বিষয়টা, বলেছে বেনজিনের পাশাপাশি দুটি কার্বন অ্যাটমকে তুই যদি অ্যাটম কি বলি, বেনজিনের যদি পাশাপাশি দুটো কার্বন অ্যাটমকে
আমি কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন অ্যাটমকে আমি যদি একই বা আলাদা গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত করি, যেমন এখানে যদি দেখিস 1 নম্বর আর 2 নম্বর কার্বনের 1 নম্বর আর 2 নম্বর কার্বনের হাইড্রোজেন দুটোকে এ দিয়ে রিপ্লেস করে দিয়েছি, তাহলে এটা পাবো। আর এখানে 1 নম্বর আর 6 নম্বর কার্বনের এই দুটোকে রিপ্লেস করে দিয়েছি, তাহলে আমরা কি পাবো? এই কম্পাউন্ডটা পাবো। এবার এই দুটো কম্পাউন্ড, এটাকে 1 নম্বর কম্পাউন্ড বলা হলো, এটাকে 2 নম্বর কম্পাউন্ড বলা হলো, এবং এই দুটো কম্পাউন্ড কিন্তু ডিফারেন্ট কম্পাউন্ড হওয়া উচিত, কারণ এখানে এ আর এ যে দুটো কার্বনের সাথে যুক্ত সেই কার্বন দুটো কিন্তু ডবল বন্ড দ্বারা যুক্ত। ঠিক আছে, যে কার্বন দ্বারা যুক্ত সেই কার্বন দুটো ডবল বন্ড দ্বারা যুক্ত, আশা করি দেখতে পাচ্ছিস। এখানে সাবস্টিটিউট হয়েছে যে দুটো কার্বনের মধ্যে, সেই দুটো কার্বন কিন্তু সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত, তাহলে এই দুটো কম্পাউন্ড সেম নয়, এই দুটো কম্পাউন্ড ডিফারেন্ট হওয়া উচিত। কিন্তু এটাই বলেছে, তাহলে কি বাস্তব ক্ষেত্রে, এবার বাস্তব ক্ষেত্রে কি হয় পয়েন্টটা দেখ, তাহলে দুটো ডিফারেন্ট কম্পাউন্ড পাওয়া উচিত, কিন্তু বাস্তবে রিয়েলিটিতে আমরা কি দেখতে পাই? দুটো ডিফারেন্ট কম্পাউন্ড আসে না, একটা সিঙ্গেল কম্পাউন্ড আছে, এরকম দুটো ডিফারেন্ট কম্পাউন্ড হবে না। আবার সেই যদি বলি কি করে হয় স্যার, দুটো তো ডিফারেন্ট কম্পাউন্ডই হচ্ছে, আবার আমি সেই সেম কথাতে যাব। বেনজিন নেচারে তার কোনো একটা ইন্ডিভিজুয়াল রেজোনেটিং স্ট্রাকচারের আকারে থাকে না, বেনজিন তার রেজোনেন্স হাইব্রিড আকারে থাকে। ওই রেজোনেন্স হাইব্রিডে বেনজিনের ভিতরে কোনো একটা কার্বনের মধ্যে ডবল বন্ড, কোনো একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এরকম নেই, প্রতিটা কার্বনই ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি সিচুয়েশনে রয়েছে। এগুলো কিন্তু সব রেজোনেন্সে এক্সপ্লেন করেছি, এই জন্যই বলছি ক্লাস 11-এর বন্ডিং এ যেখানে রেজোনেন্স পড়িয়েছি ওই টপিকটা ভালো করে দেখা, এখানে ওখানে সমস্ত কিছু ডেটা দিয়ে বোঝানো রয়েছে, ডিটেলে বোঝানো রয়েছে ওখানে। তো এটা একটা প্রবলেম হলো, তাহলে বাস্তব ক্ষেত্রে দুটো ডিফারেন্ট কম্পাউন্ড আমরা পাচ্ছি না, একই কম্পাউন্ড পাচ্ছি। এবার এই যে প্রবলেমটা, দুটো ডিফারেন্ট কম্পাউন্ড পাওয়া উচিত ছিল কিন্তু পাচ্ছি একটা, পরবর্তীকালে কি প্রস্তাব করেন? বেনজিন অণুতে উপস্থিত কার্বন দ্বিপরমাণু, কার্বন কার্বন দ্বিবন্ধন, দ্বিপরমাণু বলছি দ্বিবন্ধন, এবং এক বন্ধনগুলি অবিরত পরস্পর স্থান বিনিময় করে, কন্টিনিউয়াসলি একজনের সাথে আরেকজন, একজনের থেকে আরেকজন, একজনের থেকে আরেকজন, মানে পরপর চেঞ্জ হয়, একবার এই স্ট্রাকচার, একবার পরের স্ট্রাকচার, একবার পরের স্ট্রাকচার, মানে এই ডবল বন্ডটা একবার এখানে চলে এলো, এটা একবার এখানে চলে এলো, এটা একবার এখানে চলে এলো, রেজোনেন্সের মতো। রেজোনেন্স নয়, তুই বলি রেজোনেন্সে তো এটা হয়, রেজোনেন্সে বলা হয় এই যে পাই বন্ডটা ঘুরে গিয়ে এই যে স্ট্রাকচারটা এলো, এখানে 3 নম্বর আর 4 নম্বর স্ট্রাকচার, আসলে রেজোনেন্স স্ট্রাকচার দুটো এরকমই দেখতে হয়। বলছে একবার 3 একবার 4, একবার 3 একবার 4, একবার 3 একবার 4, ব্যাক এন্ড ফোর্থ মুভ করছে। কেকুলে এটা বললো অবিরত নিজেদের মধ্যে স্থান বিনিময় করে। তুই বলবি রেজোনেন্সে তাই হয়, রেজোনেন্সে তাই হয় না, বারবার বলেছি রেজোনেটিং স্ট্রাকচার দুটো একে অপরের ইকুইভ্যালেন্ট বা ইকুইলিব্রিয়াম স্ট্রাকচার নয়, একবার ফ্রন্ট ব্যাক ব্যাক এন্ড ফোর্থ মুভ করছে এরকম কিন্তু নয়, আমি বারবার মেনশন করেছি, বারবার। এই দুটো স্ট্রাকচার সম্পূর্ণরূপে নেচারে থাকে না, এই দুটো ইমাজিনারি স্ট্রাকচার, এই দুটোর কম্পাউন্ডের বা এই দুটো স্ট্রাকচারের কি বলবো হাইব্রিড যেটা হবে সেটাতে বেনজিন থাকে, তাহলে পাই বন্ডগুলো এরকম ব্যাক এন্ড ফোর্থ মুভ করে না, এটা হচ্ছে কথা। যেন কথাগুলো মাথায় ঢুকে যায়, রেজোনেন্স এগুলো বারবার বলেছি। ফলে প্রতি জোড়া সন্নিহিত কার্বন পরমাণুর মধ্যে কোনো একটি নির্দিষ্ট সময়ে অর্ধেক সময় এবং আরেকটা বাকি অর্ধেক সময় বন্ধন দ্বারা যুক্ত থাকে। সুতরাং বেনজিন অণুর গঠনাকৃতি দুটি সমতুল্য গঠন সংকেত 3 আর 4 গতিশীল সাম্যাবস্থা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এখানে একটা কেকুলে বললে এখানে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম আছে, কিন্তু রেজোনেন্স ডাইনামিক ইকুইলিব্রিয়াম নয়। কেকুলে এগুলো বললে এগুলো তো ওই জন্যই ত্রুটির আন্ডারে পড়ছিস তুই, তাই না? তাহলে যেগুলো রেজোনেন্স যেগুলো নয়, কেকুলে ইনিশিয়ালি সেই জিনিসগুলোই বললো যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক কন্টিনিউয়াসলি ব্যাক এন্ড ফোর্থ মুভ করছে, দ্যাট মিনস গতিশীল সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, বেনজিনের গঠন সংকেত সম্পর্কিত কেকুলের এই মতবাদকে বাংলা লেখা আছে দেখ, দোদুল্যমান তত্ত্ব, বেসিক্যালি অসিলেশন থিওরি বলা হয়। ঠিক আছে, অনেক ভালো শব্দ অসিলেশন থিওরি। কেন অসিলেশন থিওরি? বেনজিনের স্ট্রাকচারটা 3-4-3-4 এর মধ্যে কন্টিনিউয়াসলি ব্যাক এন্ড ফোর্থ অসিলেট করছে, একবার এটাই একবার ওটাই, একবার এটাই একবার ওটাই, কিন্তু এটা ভুল কথা। ঠিক আছে, কেকুলে বললো, কেকুলে থিওরি দিল যে এরকম হয়, চোখে তো দেখতে পাওয়া যাচ্ছে না, তাই না? এবং তখন অত স্পেকট্রোস্কোপিক টেকনিক্সও আসেনি। ধীরে ধীরে এবার আমরা রেজোনেন্সের কনসেপ্টের দিকে যাব এবং বুঝবো এই দুটো স্ট্রাকচার ব্যাক এন্ড ফোর্থ মুভ করে না, বেনজিন একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারই থাকে। তাহলে কি দাঁড়ালো? এই ঘটনাটা দাঁড়ালো। এবার এখানে যে বিষয়টা আসছে, আমরা যখন ভ্যালেন্স বন্ড থিওরি যখন শিখলাম, ঠিক আছে, ভ্যালেন্স বন্ড থিওরি শিখলাম, আমরা অরবাইটালের কনসেপ্ট আনলাম, হাইব্রিডাইজেশন শিখলাম, এবং সেখান থেকেই আমরা রেজোনেন্স তত্ত্ব আনলাম। ঠিক আছে, ভ্যালেন্স বন্ড থিওরি যখন থাকে বন্ডিং এ, তার পরেই দেখবি রেজোনেন্সও থাকে বন্ডিং চ্যাপ্টারে ক্লাস 11-এর। তাহলে ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা কি শিখছি? ভ্যালেন্স বন্ড থিওরি আমাকে কি বললো? বেনজিন নেচারে আসলে তার রেজোনেন্স হাইব্রিডের মতো এক্সিস্ট করে। 1 নম্বর বা 2 নম্বর কেকুলে যে দুটো স্ট্রাকচারকে বললো গতিশীল সাম্যাবস্থায় আছে, দুটো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, সেটা নয়। ওই দুটো স্ট্রাকচারের কোনো অস্তিত্ব নেই। এই দুটো স্ট্রাকচারের কোনোটা ইন্ডিভিজুয়ালি বেনজিন রিংকে এক্সপ্লেন করতে পারে না। বেনজিন রিংকে এক্সপ্লেন করতে গেলে এই দুটো মিলিতভাবে যে স্ট্রাকচারটা আছে হাইব্রিড, সেটা লাগবে। ঠিক আছে, এবার ভালো করে
রেজোনেন্স যারা জানিস তারা অলরেডি বিষয়গুলো জানিস, আমি এখানে বলে দিচ্ছি, বেনজিন রিংকে নিয়ে আরো ডিটেলে ঢুকছি। যে বেনজিনের দ্বিবন্ধনের আপেক্ষিক নিষ্ক্রিয়তা এবং সামগ্রিকভাবে বেনজিনের অস্বাভাবিক আচরণ ব্যালেন্স বন্ড থিওরি দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারবো, মানে রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করতে হবে। বেনজিনের প্রকৃত গঠন কেকুলে প্রস্তাবিত 1 আর 2 কোনোটাই নয়, এদের কোনোটি এককভাবে বেনজিন অণুর সঠিক পরিচয় দিতে পারে না, প্রকৃতপক্ষে এদের বাস্তব অস্তিত্ব নেই। কথাগুলো যেন মাথায় ঢুকে যায়। তাহলে বেনজিনের ওই 1 নম্বর আর 2 নম্বর যে স্ট্রাকচার, কেকুলে যে দুটো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার বললো, মানে কেকুলের আগের থিওরিতে 3 নম্বর 4 নম্বর স্ট্রাকচার যেটা ছিল, সে দুটো স্ট্রাকচার কিন্তু ব্যাক এন্ড ফোর্থ মুভ করে না, তারা একে অপরের মধ্যে ইকুইলিব্রিয়ামে নেই, ওই স্ট্রাকচার দুটো ন্যাচারাল কোনো এক্সিস্টেন্স নেই, ইমাজিনারি। এই দুটো মিলে বেনজিনকে এক্সপ্লেন করবে, একা একা বেনজিন এর সব প্রপার্টি এক্সপ্লেন করতে পারে না। বেনজিনের প্রকৃত গঠনাকৃতি দুটি কাল্পনিক গঠনাকৃতি 1 আর 2 ইমাজিনারি স্ট্রাকচার বললাম, এর রেজোনেন্স হাইব্রিড হিসাবে বেনজিন রিং থাকে। ঠিক আছে, এবার 1 নম্বর আর 2 নম্বর গঠনাকৃতি সমতুল্য হওয়ায় রেজোনেন্স হাইব্রিড গঠনে প্রতিটির অবদান 50-50, এখানে 50%, এখানে 50% নিয়ে এই স্ট্রাকচারটা তৈরি হয়। ঠিক আছে, রেজোনেন্স জানিস যারা, তাদেরকে তো আর নতুন করে আমার রেজোনেন্স বলার কিছু নেই, যারা জানিস না তাদের জন্য আমি ছোট করে এক্সপ্লেন করব এখন। আর ডিটেলে জানতে চাইলে আবার বলছি, বন্ডিং এর যেখানে আমি রেজোনেন্সের ক্লাস করিয়েছি, সেই রেজোনেন্সের ক্লাসটা দেখবি, ওখানে ডিটেলে সমস্ত জিনিস বলা রয়েছে, ক্লাস 11-এর প্লেলিস্ট যাবি। এবার আরো কিছু কথাই বক্সে দেওয়া রয়েছে নিজের জানার জন্য, যে অতীতে বেনজিনকে কেকুলে প্রদত্ত গঠনাকৃতি 1 আর 2 এর ও ডেওয়ারের প্রদত্ত 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, মানে অন্য কিছু সায়েন্টিস্ট এরকম স্ট্রাকচার দিয়েও বেনজিনকে এক্সপ্লেন করার চেষ্টা করেছিল। ঠিক আছে, গঠনাকৃতি রেজোনেন্স হাইব্রিড রূপে গণ্য করা হতো, এরকম স্ট্রাকচারগুলো মনে করা হতো, কিন্তু পরবর্তীকালে ডেওয়ারের প্রদত্ত গঠনাকৃতি মানে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এখানে যে গঠনাকৃতি রয়েছে, বেনজিনকে পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব হয়েছে, তাই 3, 4 এবং 5 নম্বর গঠনগুলিকে বেনজিনের রেজোনেন্স হাইব্রিড থেকে বর্জন করা হয়েছে। ঠিক আছে, তাহলে কিন্তু পরবর্তীকালে এই যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচারগুলোকে ইন্ডিভিজুয়ালি ল্যাবরেটরিতে প্রিপেয়ার করা সম্ভব হয়েছে, কিন্তু পরবর্তীকালে ডেওয়ারের প্রদত্ত গঠনাকৃতি বিশিষ্ট বেনজিনকে, ঠিক আছে, পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব হয়েছে, তাই 3, 4, 5 নম্বর গঠনগুলিকে বেনজিনের রেজোনেন্স হাইব্রিড থেকে বর্জন করা হয়েছে। উল্লেখ্য, রেজোনেন্স হাইব্রিডের কোনো গঠনাকৃতি বাস্তব অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, এটা বলতে চেয়েছে। এবার রেজোনেন্স হাইব্রিড দিয়ে আমরা কি করে বেনজিনের অস্বাভাবিক আচরণ ব্যাখ্যা করতে পারি। বেনজিনের দ্বিবন্ধনে অলিফিনীয় দ্বিবন্ধনের মতো যুত যৌগ গঠনে সক্রিয় নয়। অলিফিনীয় মানে যেরকম টিপিক্যাল ডবল বন্ড আমরা দেখেছি ইথিলিন প্রোপিলিনের মতো, তো অলিফিনিক কম্পাউন্ডের মতো, কিন্তু দ্বিবন্ধনের মতো, ওদের দ্বিবন্ধনের মতো সক্রিয় নয়, কারণ যুত বিক্রিয়ায় বেনজিনের রেজোনেন্স স্থায়িত্ব নষ্ট হয়। তাহলে বেনজিনের যে রেজোনেন্স স্টেবিলিটি, রেজোনেন্স হওয়ার ফলে বেনজিনের স্টেবিলিটি, হোয়াট ইজ রেজোনেন্স স্টেবিলিটি বা রেজোনেন্স স্টেবিলাইজেশন এনার্জি, বন্ডিং এর রেজোনেন্সের ক্লাস দেখবি, ওখানে বলা রয়েছে যে রেজোনেন্স হাইব্রিডগুলোর রেজোনেন্স স্ট্রাকচারগুলোর মধ্যে সব থেকে স্টেবল রেজোনেটিং স্ট্রাকচারের সাথে রেজোনেন্স হাইব্রিডের যে এনার্জি গ্যাপ সেটা নষ্ট হয়। তাহলে বেনজিন যদি যুত যৌগ গঠন করতে চায়, তাহলে বেনজিনের নিজের রেজোনেন্স স্টেবিলাইজেশন এনার্জিটা নষ্ট হবে, বা রেজোনেন্সের জন্য যে স্থায়িত্ব সেটা নষ্ট হবে। প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিনের রেজোনেন্স হাইব্রিড গঠনের স্থায়িত্ব অক্ষুণ্ণ থাকে, তাই বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা বেশি। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ কেন করতে চায়? কারণ তার রেজোনেন্স হাইব্রিডে বা রেজোনেন্স এনার্জি ডিফারেন্স হচ্ছে না। যুত যৌগ করতে গেলে তার রেজোনেন্স হাইব্রিডে বা রেজোনেন্স এনার্জি ডিফারেন্ট তফাৎ হচ্ছে, মানে নষ্ট হচ্ছে স্থায়িত্বটা, সেই কারণে সে যুত যৌগ গঠন করতে চাইবে না, অ্যাডিশন রিঅ্যাকশন করতে চাইবে না। হাইব্রিড ঘটনাকৃতির ফলে বেনজিনের সবকটি কার্বন কার্বন বন্ধনই সমতুল্য, সুতরাং আপাত ভিন্ন দুটি দ্বিবন্ধন প্রকাশিত অর্থ আইসোমার কথাগুলো আসছে পার্থক্যহীন বলছি, দুটো ভিন্ন স্ট্রাকচার যেটা বলছি সেটা অর্থহীন। এই যেটা, এই যে দুটো, এটা নয় সরি এটা, এই যে দুটো আলাদা আলাদা স্ট্রাকচার কথা বললাম, 1 নম্বর আর 2 নম্বর, যেটা কেকুলের হিসাব অনুযায়ী, কেকুলের স্ট্রাকচার অনুযায়ী 1 নম্বর 2 নম্বর দুটো ডিফারেন্ট কম্পাউন্ড আসছে, কিন্তু বাস্তবে এরকম ডিফারেন্ট কম্পাউন্ড আসে না, সমস্ত সেম কম্পাউন্ডই আসে। তাহলে এই দুটো জিনিস আসলে আমরা রেজোনেন্স হাইব্রিড দিয়ে এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, তার রিজনটা হচ্ছে বেনজিনে এখানে 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে দেখছিস ডবল বন্ড, এখানে 1 নম্বর আর 6 নম্বরের মধ্যে দেখছিস সিঙ্গেল বন্ড। কেকুলে এটা বললো। এবার কি ব্যাপারটা কি, আসলে 1 নম্বর 2 নম্বরের মধ্যে ডবল বন্ডটা স্থায়ী নয়, 1 নম্বর 2 নম্বর সমস্তটার মধ্যেই বন্ধন দৈর্ঘ্য বা বন্ধনগুলো ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি, মানে প্রতিটা বন্ডকেই তুই 1.5 টাইপ ধরতে পারিস, 1.5 বন্ধনের মতো ধরতে পারিস। তাহলে কোনোটা ডবল কোনোটা সিঙ্গেল এরকম বন্ডিং এর এক্সিস্টেন্স নেই রেজোনেন্সের ফলে। আবার একই কথা বলবো, বন্ডিং এর রেজোনেন্সের ক্লাস দেখ, সেখানে এটা এক্সপ্লেন করা রয়েছে এটা কি করে হয়। তাহলে যদি বেনজিনে দু টাইপের বন্ধন থাকতো, মানে ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ড দুটোই যদি থাকতো, তাহলে বেনজিনে কার্বন কার্বন ডবল বন্ড এবং কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দুটো ডিফারেন্ট বন্ড লেন্থ পাওয়া যেত এক্সপেরিমেন্টের থ্রু, কিন্তু সেটা পাওয়া যায় না, বেনজিনে এক ধরনেরই লেন্থ পাওয়া যায়। ঠিক আছে,
এবার বেনজিনের কার্বন কার্বন ডবল বন্ডের সিঙ্গেল বন্ডের লেন্থ হচ্ছে 1.54 অ্যামস্ট্রং, ঠিক আছে? সিঙ্গেল বন্ডের লেন্থ হচ্ছে এটা দেখ লেখা আছে 1.54 অ্যামস্ট্রং, আর বেনজিনের ডবল বন্ডের লেন্থ হচ্ছে 1.34 অ্যামস্ট্রং। ডবল বন্ডের লেন্থ হচ্ছে 1.34 অ্যামস্ট্রং। তাহলে বেনজিনে ডবল বন্ড সিঙ্গেল বন্ড যদি ইন্ডিভিজুয়ালি থাকে, তাহলে ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ডের যার লেন্থ 1.54 1.34, এই দু ধরনের বন্ধন দৈর্ঘ্যযুক্ত বন্ড পাওয়া উচিত ছিল, কিন্তু দেখা যায় বেনজিনে এক ধরনেরই বন্ধন দৈর্ঘ্য পাওয়া যায় এবং সেটা হচ্ছে 1.39 অ্যামস্ট্রং। তাহলে দেখ এটার সিঙ্গেল বন্ড লেন্থ এবং ডবল বন্ড লেন্থের ইন বিটুইন, তাহলে বেনজিনের প্রতিটা কার্বন কার্বন বন্ড ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি বন্ধন দৈর্ঘ্য যুক্ত, মাঝামাঝি ক্যারেক্টারিস্টিক্স যুক্ত। এবার যখন আমরা রেজোনেন্স থেকে বন্ড অর্ডার বার করতে শিখেছিলাম, যেটা বন্ডিং এর একটা হট কোশ্চেন, সেখানেও দেখানো হয়েছিল বিভিন্ন জায়গাতে করে যে বন্ড অর্ডার কত হচ্ছে, যে দুটো অ্যাটমের মধ্যে নাম্বার অফ বন্ডস, তো যতগুলো রেজোনেটিং স্ট্রাকচার করছে ততগুলো রেজোনেটিং স্ট্রাকচার নাম্বার অফ বন্ডস কতগুলো হচ্ছে ডিভাইডেড বাই নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, সেরকম করে কিন্তু আমরা বন্ড অর্ডার বার করেছিলাম। তাহলে বন্ধন দৈর্ঘ্যের মাঝামাঝি এই বিষয়টা আমরা দেখাতে পারি। যেমন CO3 2- তোদের পরীক্ষাতে খুব আসে, CO3 2- তোদের পরীক্ষাতে কি বললাম প্রচুর বার আসে, এখানে নয়, এটা বন্ডিং এর চ্যাপ্টারের কোশ্চেন, আমি বন্ডিং এর কোশ্চেন আবার বলছি, ঠিক আছে? বন্ডিং এটা প্রিভিয়াস ইয়ারেও প্রচুর বার এসেছে, যে CO3 2- সি ডবল বন্ড ও, আমি ঠিক আছে আগে এটা দিয়ে শুরু করি। এদিকে একটা নেগেটিভলি চার্জ অক্সিজেন, এখানে একটা নেগেটিভলি চার্জ অক্সিজেন, এখানে ডবল বন্ডেড অক্সিজেন, তাহলে এটা CO3 2- কি হয়, এটা এখানে পরে, এটা এখানে খুলে দেয়, পরে স্ট্রাকচারে কি হবে, এটা ডবল বন্ডেড হয়ে যাবে, এটা অক্সিজেন নেগেটিভলি চার্জ হবে, এটা সিঙ্গেল বন্ড হবে, ঠিক আছে? এবার এই নেগেটিভ চার্জটা এখানে পড়লো, এই বন্ডটাকে এদিকে খুলে দিল, তাহলে এর নেক্সট স্ট্রাকচারটা কেমন হবে, ধর একটু সাইডে সরিয়ে নি, তিনটে স্ট্রাকচারকে একটা লাইনে লিখবো, দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। আমি দাঁড়া বিষয়গুলোকে একটু কনসাইজ ওয়েতে করে দিই, তিনটে এক লাইনে ধরে গেলে বেটার হয়, ঠিক আছে? এরপরে স্ট্রাকচারটা তাহলে যে তীর চিহ্ন তো আমি অলরেডি দিয়ে দিয়েছি, চেঞ্জ হয়ে গেল কেন? হ্যাঁ, এরপরে স্ট্রাকচারে কি হবে দেখ, এদিকের বন্ডটা ডবল বন্ডেড হবে, এটা আবার নেগেটিভলি চার্জ হয়ে যাবে, আর এদিকে তো নেগেটিভলি চার্জ আছেই। এবার আমি যদি বলি এখানে কার্বন অক্সিজেনের বন্ড অর্ডার কত, তাহলে বন্ড অর্ডার মানে বন্ড লেন্থ, বন্ড অর্ডার মানে নাম্বার অফ বন্ডস বিটুইন টু অ্যাটম, তাহলে তোকে দুটো অ্যাটমকে প্রথমে চুজ করে নিতে হবে কোন দুটো অ্যাটমের মধ্যে তুই বন্ড অর্ডার বার করতে চাইছিস, ঠিক আছে? আমি ধরে নিলাম এই কার্বন আর এই অক্সিজেনের মধ্যে আমি বন্ড অর্ডারটা বার করতে চাইছি, ঠিক আছে, যেটা আন্ডারলাইন করলাম রেড কালার দিয়ে। তাহলে তাদের মধ্যে বন্ড অর্ডারটা কত হবে, তাহলে ওই এই কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ড অর্ডার কত হবে, ঠিক আছে টোটালটাই লিখি, এদের মধ্যে বন্ড অর্ডার কত হবে, নাম্বার অফ বন্ড বিটুইন টোটাল রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে এখানে দুটো বন্ড আছে ডবল বন্ড, তাহলে 2, এখানে কার্বন অক্সিজেনের মধ্যে সেই বন্ডটা কত হয়ে গেছে 2 হয় 1, এখানে কত হয়েছে 1, টোটাল রেজোনেটিং স্ট্রাকচার কত 3টে, তাহলে 2 আর 1 3 আর 1 4, 4 ডিভাইডেড বাই 3, তাহলে 4 ডিভাইডেড বাই 3 মানে 1.33 মতো আসবে বন্ড অর্ডার। তাহলে এবং এই জিনিসটা কিন্তু প্রতিটা যদি আমি এটার কথা বলি, তাহলে এখানে 1 2 1, তাহলে সেই 4 ডিভাইডেড বাই 3, এটার কথা বললি 1 1 2, তাহলে 4 ডিভাইডেড বাই 3 মানে 1.33, তাহলে কোনো বন্ডটাই কিন্তু এখানে সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিচুয়েশনে নেই, প্রতিটা বন্ড লেন্থই কিন্তু বা বন্ড অর্ডার কিন্তু 1.33 ডবল বন্ড সিঙ্গেল বন্ডের মাঝামাঝি। তাহলে এদের যদি রেজোনেন্স হাইব্রিডটা ড্র করি, ওদের রেজোনেন্স হাইব্রিডটা কেমন দেখতে হবে, ওদের রেজোনেন্স হাইব্রিডটা এরকম দেখতে হবে, ইকুইভ্যালেন্ট টু সাইন দিলাম, সিগমা বন্ডগুলো যেমন ছিল সেগুলো ইনট্যাক্ট রয়েছে, ঠিক আছে, সিগমা বন্ডগুলো ইনট্যাক্ট রয়েছে, এই ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের ইন বিটুইন বন্ড তৈরি হয়েছে, তাই আমাদের লিখতে হবে ডট ডট ডট, ডট ডট দিলাম, তাহলে এটা ডবল বন্ড সিঙ্গেল বন্ডের মাঝামাঝি 1.33 বোঝালো, 1ও নয় 2ও নয়, তাহলে 1.33। আর ভালো করে দেখ দুটো নেগেটিভ চার্জ তিনটে কার্বন অ্যাটমের অক্সিজেন অ্যাটমের মধ্যে ভাগ হয়েছে, তাহলে দুটো নেগেটিভ চার্জ তিনজনের মধ্যে ভাগ হয়েছে, তাহলে -2/3 করে প্রত্যেকের মাথায় চার্জ হয়েছে, আমি ডেল্টা ডেল্টা নেগেটিভও আমি লিখতে পারতাম। তো এই হচ্ছে রেজোনেন্সের, এটা তো বন্ডিং এর কোশ্চেন, এটা বন্ডিং এর ডিটেইলে করা হয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে করানো হয়েছে, ক্লাসে যখন করিয়েছি ক্লাসে করানো হয়েছে, তো নতুন জিনিস নয়, সেটাই বলছি বেনজিন রিং এর ক্ষেত্রেও তাই। এবার আমি বেনজিন রিং এর রেজোনেন্স স্ট্রাকচারটা নিয়ে চলে যাব, কিন্তু প্রতিবার আমি একই কথা বারবার রিমাইন্ডার দিতে দিতে যাব, প্রচুর ডিটেলে বন্ডিং এর রেজোনেন্সে বলা হয়েছে, ওই ক্লাসটা দেখবি তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে, ওই ক্লাসে যতটা ডিটেলে বলেছি অতটা ডিটেলে তো আমি এখানে বলবো না, কারণ আমি অলরেডি বলেছি, কনসিডারিং ওই ক্লাসগুলো দেখে আসছিস বা ওই নলেজটা তোর আছে বন্ডিং এর, সেটা ধরে নিয়ে আমি বাকি ক্লাসটা করাচ্ছি, ঠিক আছে? এবার কি বলছে এখানে দেখ, বেনজিনে বন্ড অর্ডার, বেনজিনের বন্ডগুলো সম্বন্ধে আমরা কিছু ধারণা নেব। তাহলে আমরা কি জানি, যদি সি ডবল বন্ড সি থাকে তাহলে কি হয়, কার্বনের সাথে কার্বন ডবল বন্ড মানে সেটা sp2 হাইব্রিডাইজড কার্বন। তাহলে বেনজিন রিং এর আমি যদি কথা বলি,
তো টিপিক্যাল বেনজিন রিংকে আমি যদি নিই, ঠিক আছে, তাহলে প্রতিটা কার্বন যদি আমি যে কোনো একটা স্ট্রাকচারকে আমি যদি নিলাম, দুটো রেজোনেটিং স্ট্রাকচারে যে কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচারকে নিলাম, তাহলে এখানে দেখ প্রতিটা কার্বন, এভরি কার্বন অ্যাটম বেনজিনে কি হাইব্রিডাইজড, এভরি কার্বন অ্যাটম বেনজিনে sp2 হাইব্রিডাইজ। তাহলে প্রতিটা কার্বন যদি sp2 হাইব্রিডাইজড হয়, বেনজিন রিংটা কি হবে? যদি প্রতিটা কার্বন sp2 হাইব্রিডাইজড হয় তাহলে বেনজিন রিংটা প্ল্যানার হবে। ঠিক আছে, তাহলে বেনজিন সাইক্লিক, প্ল্যানার, এবং বেনজিন রিংয়ে কিন্তু কি দুটো রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে আসে, এইটাকে যদি আমি রেজোনেন্সে ইনভার্ট করিয়ে দিই এইভাবে, পাই বন্ডে ডিলোকালাইজেশন যদি করি, রেজোনেন্স করলে আমাদের ডবল হেডের অ্যারো দিতে হয় এরকম করে, দিয়ে নেক্সট রেজোনেটিং স্ট্রাকচার লিখতে হয়, এগুলো সবই জানিস। এখানে আসবে, এটা এখানে যাবে, এখানে যাবে, তাহলে এই স্ট্রাকচারটা না এই স্ট্রাকচারটা কোনোটাই নেচারে এক্সিস্ট করে না, এদের মাঝামাঝি স্ট্রাকচারটা এক্সিস্ট করে। তাহলে প্রতিটা বন্ড ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ডের মাঝামাঝি, ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ডের মাঝামাঝি হলে আমাদের কি করতে হয়, এখানে ডট 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 দিতে হয়, তাই তো? যেমন CO3 2 করলাম, এরকম করে ডট 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 দিতে হয়। তাহলে তুই পরীক্ষার খাতায় যখন লিখবি এরকম ডট 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 দিতে অনেক টাইম লাগবে, সেটাকেই আমরা তাড়াহুড়োর মাথায় কি করি, সেটাকেই আমরা তাড়াহুড়োর মাথাতে লেখার সময় এরকম করে নিই, যে এরকম গোল করে দিই। এই গোলটার মানে বোঝাচ্ছে পাই বন্ডটা টোটাল সিস্টেমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে না, তুই কত তুই লিখবি, সেটাকে আমরা এরকম করে গোল করে দিই। ঠিক আছে, যেমন CO3 2 লেখার ক্ষেত্রে এইখানটাতে ধর এই জায়গাটাতে এরকম করে না লিখে আমি এরকম করে এরকম করে দিকে দিয়ে দিতে পারতাম। যেমন আমি যদি তোকে একটা রেজোনেন্স দেখাই, ধর লেখার কায়দাটা আমি যদি বলি, ধর কি দেখাতে পারি, ধর এআরএসি রিয়াকশন তো করব, সেখানে ধর এরকম করে ক্লোরিন এসে বসে গেছে, এখানে হাইড্রোজেন, ঠিক আছে, এইখানটাই পজিটিভ চার্জ তৈরি হয়েছে, কারণ এর নেগেটিভ চার্জটা দিয়ে ক্লোরিনটাকে ধরেছে, এই সিচুয়েশন, ঠিক আছে, সরি ভুল জায়গায় মার্ক করলাম, এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এখানটায় যে পাই বন্ডটা ছিল, এখানটায় যে পাই বন্ডটা ছিল, সেই পাই বন্ডটা দিয়ে সিএল প্লাস জেনারেট করেছিল, সেই সিএল প্লাসটাকে ধরেছে, ঠিক আছে, ইলেকট্রোফাইল জেনারেট করা যাবে। তাহলে নেগেটিভ পার্টটা, নেগেটিভকে ধরেছে, পজিটিভকে ধরেছে বেঞ্জিনিং নেগেটিভ দিয়ে, তাহলে পরের স্ট্রাকচার যেটা তৈরি হবে এখানটায় পজিটিভ চার্জ। এবার তুই যদি এখানে রেজোনেন্স দেখিস, এখানে রেজোনেন্সে কি হবে, এটা এখানে আসবে, ওটা যদি ওখানে যায়, ওটা যদি ওখানে যায় তাহলে নেক্সট রেজোনেটিং স্ট্রাকচারটা কেমন দেখতে হবে, ওটা যদি ওখানে যায় নেক্সট রেজোনেটিং স্ট্রাকচারটা দেখতে হবে এরকম, এখানটাই পজিটিভ চার্জ, পাই বন্ডটা তৈরি হয়েছে, এখানে ক্লোরিন আর হাইড্রোজেন যেমন ছিল ছিল, এখানটা ওটা। এবার নেক্সট স্ট্রাকচারে কি হবে, নেক্সট স্ট্রাকচারে এটা এখানে আসবে বন্ড করার জন্য, তাহলে পরের স্ট্রাকচারটা কি দাঁড়ালো, এর পরের স্ট্রাকচারটা দাঁড়াবে এরকম, যে পজিটিভ চার্জটা এখানে পৌঁছে যাবে, এখানে ক্লোরিন আর হাইড্রোজেন যেমন ছিল ছিল, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড। তাহলে তুই এই প্রতিটা স্ট্রাকচারকে নিয়ে আমি যদি একটা রেজোনেন্স হাইব্রিড দাঁড় করাতে চাই, রেজোনেন্স হাইব্রিডটা আমি ডট ডট করে লিখতেই পারি, তো টোটালটা ডট ডট করে না লিখে আমরা আমাদের কাজের সুবিধার জন্য রেজোনেন্স হাইব্রিডটা কি করি, কাজের সুবিধার জন্য আমরা এরকম করে দিই, এখানে ক্লোরিন আর হাইড্রোজেন আছে, এই কার্বনটা থেকে শুরু হয়েছে, এই কার্বনটা থেকে শুরু হয়েছে, এই কার্বনটা থেকে শেষ হয়েছে রেজোনেন্সটা, তাই তো? এটা আমি গোল্ড করলাম। তাহলে এইটুকু জায়গার মধ্যে ডট 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 করে আমাকে দিতে হতো, কত ডট ডট দেবো, অত টাইম নেই পরীক্ষা হলে, প্রচুর রিয়াকশন করতে হবে। তো সেখান থেকে বাঁচার জন্য আমাদের কাছে উপায় কি আছে, সেখান থেকে বাঁচার জন্য আমাদের কাছে উপায় হচ্ছে, বাঁচা নয়, এটা লেখার কায়দা, যতটুকু কার্বনের মধ্যে রেজোনেন্স হয়েছে ততটুকু এরকম করা। যদি টোটালটার মধ্যে রেজোনেন্স হতো তাহলে আমি এই রিংটাকে বন্ধ করে দিতাম, ঘুরিয়ে কমপ্লিট করে দিতাম, তো সেটা তো নয়, যতটা হয়েছে ততটাই দিলাম, এবং এটার মধ্যে একটা পজিটিভ চার্জ ঘুরেছে, দেখ এই তিনটে কার্বনে লিখে দেওয়া হবে এরকম করে পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে ওইটুকুর মধ্যে যতটুকুর মধ্যে রেজোনেন্স হয়েছে ততটুকুকে আমি এইভাবে দেখালাম। এটা অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশন যখন করাবো তখন আমাদের এই রেজোনেন্সটা এরকম করে করতেই হবে। তো সেটাই দেখালাম যে এরকম করে আমরা গোল করে লিখতে পারি, লেখার মেথোডোলজি। তাহলে বেনজিনিং এ সাইক্লিক কনজুগেশন আছে, সেটাও আমরা দেখতে পেলাম, প্ল্যানার, বেনজিনিং এ সাইক্লিক কনজুগেশনও রয়েছে, এরকম করে বেনজিনিং এর বেশ কিছু প্রপার্টি রয়েছে। রেজোনেন্সটা নিয়ে আর কি বলি, রেজোনেন্স তো ধরে নিচ্ছি, রেজোনেন্স তো জিওসিতেও বলেছি। আচ্ছা যাই হোক, পয়েন্টগুলো দেখ, প্রতিটা কার্বন sp2 হাইব্রিডাইজড, কার্বন পরমাণু তিনটি sp2 হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে কি করেছে, দুটো sp2 হাইব্রিডালকে ইউজ করেছে দুটো কার্বনের সাথে বন্ড করার জন্য। তাহলে sp2 হাইব্রিডাইজ যদি হয়, sp2 হাইব্রিডাইজ আমরা কি জানি, ট্রাইগোনাল প্ল্যানার, তাহলে কার্বন তার দুটো sp2 হাইব্রিডালকে ইউজ করেছে দুটো কার্বনের সাথে বন্ড করার জন্য, একটাকে ইউজ করেছে হাইড্রোজেনের সাথে বন্ড করার জন্য, হলো। এবার sp2 হাইব্রিডাইজ মানে যে প্লেনে সে sp2 হাইব্রিডাইজেশনটা করেছে অরবিটাল গুলো রয়েছে তার রেসপেক্ট এরকম করে পারপেন্ডিকুলার, এই যে পেনটা আমি যেভাবে দেখাচ্ছি, পেনটা আমি দেখতে পাচ্ছি স্ক্রিন থেকে উপরের দিকে উঠে আসছে, স্ক্রিন থেকে উপরের দিকে উঠে আছে পেনটা, এইভাবে এইভাবে কিন্তু পাই বন্ডটা এর প্লেনের পারপেন্ডিকুলারলি রয়েছে, ওই পাই বন্ডগুলোই নিজেদের মধ্যে ডিলোকালাইজেশন করে। আমরা কনজুগেশন সম্বন্ধে জানি, কনজুগেশন মানে অল্টারনেটিভ সিঙ্গেল বন্ড ডবল বন্ডকে কনজুগেশন বলে। তবে কনজুগেশন থাকলে বেনজিনিং এর মধ্যে কি হয়, রেজোনেন্সটা হতে পারে, এটা আমরা খুব ভালো করেই জানি।
তাহলে বেনজিন রিং এ যে পাই বন্ডগুলো রয়েছে, পি অরবিটাল গুলো রয়েছে এরকম করে ধর, পারপেন্ডিকুলার মেন প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলারলি পি অরবিটাল গুলো রয়েছে। এই পি অরবিটাল গুলোর মধ্যে ধর আমি বললাম প্রথমে এক যে কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচারকে নিলাম, দিয়ে বললাম এটা এটার মধ্যে ওভারল্যাপ আছে, এটা এটার মধ্যে ওভারল্যাপ আছে। স্যার ওভারল্যাপটা না করার আগে আমি আগে কপি করে নিই, এটাকে সুবিধা হবে। এগুলো কিন্তু আমি অলরেডি বন্ডিং এ এইভাবেই বলে এসেছি, আবার আমি তাও বলছি, তাই বলছি বন্ডিংটা ভালো করে দেখ, ঝামেলাটা কিন্তু মিটে যাবে। এখানে ওখানে ডিটেলে বলা আছে, একই কথা বারবার বলা হচ্ছে, তোদেরও বোর লেগে যাচ্ছে আমার এই একই কথা শুনে। ধর এটা এটার মধ্যে বন্ড আছে, এইগুলোর মধ্যে বন্ড আছে, ঠিক আছে। এটা যদি আমি সিম্পল যেরকম স্ট্রাকচার ড্র করতে হয় আমি যদি সেরকম করে ড্র করে দেখাই, এর ইকুইভ্যালেন্ট স্ট্রাকচারটা আমি এরকম লিখতে পারি, এরকম লিখতে পারি। এখানটাই বন্ড আছে, এখানটাই বন্ড আছে, এখানটাই বন্ড আছে, আর এখানটাই বন্ড আছে, এই তো পাই বন্ড আকারে লিখলে। এবার রেজোনেন্স স্ট্রাকচার হচ্ছে এটার সাথে এটা চেঞ্জ হবে কি করে। এটা ধর আমি বললাম 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 1 আর 2 এর মধ্যে পাই বন্ড আছে, 1 আর 2 এর মধ্যে পাই বন্ডটা কেটে গিয়ে এখানে বন্ড করতে আসবে, এদের যে পাই বন্ডটা আছে এখানে বন্ড করতে আসবে, আর এদের যে পাই বন্ডটা আছে এর কাছে বন্ড করতে আসবে। তাহলে নেক্সট টাইমে পি অরবিটালের যদি ওভারল্যাপ গুলো চেঞ্জ হয়ে যায় তখন এখানে এখানে ওভারল্যাপ হলো, এটার আর এটার মধ্যে ওভারল্যাপ হলো, এটার আর এটার মধ্যে ওভারল্যাপ হলো। তাহলে এটার স্ট্রাকচারটা যদি আমি এখানটায় লিখি, এই স্ট্রাকচারটা যদি লিখি তাহলে কিরকম লিখবো, লিখবো এরকম করে, এখানটাই বন্ড, এখানটাই বন্ড, এখানটাই বন্ড, সেই কার্বন নাম্বার 1 2 3 4 5 6। তাহলে তুই যদি ভালো করে দেখিস, এটাকে আমি বললাম 1 নম্বর স্ট্রাকচার, এটাকে আমি বললাম 2 নম্বর স্ট্রাকচার। 1 নম্বর আর 2 নম্বর স্ট্রাকচারকে যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা বলতে পারি যে এটা 5 লিখেছি, ঠিক আছে, ভুলে যাস না যেন। 1 নম্বর আর 2 নম্বর স্ট্রাকচারকে যদি আমরা দেখি তাহলে প্রথম স্ট্রাকচারে 1 2 3 4 6 5 এর মধ্যে বা 5 6 এর মধ্যে ডবল বন্ড আছে, এখানে 1 2 এর মধ্যে নেই, 2 3 5 4 6 1 এর মধ্যে রয়েছে, মানে অল্টারনেটিভ রয়েছে। তাহলে কি আমি বলতে পারি বেনজিনে 1 নম্বর আর 2 নম্বরের মধ্যেই ডবল বন্ড আছে? যদি বলি এখানে 1 নম্বর 2 নম্বরের মধ্যে আছে, পরের স্ট্রাকচারে তো 1 আর 2 এর মধ্যে ডবল বন্ড নেই। এই জন্যই বলা হয় বেনজিনে টোটাল কম্পাউন্ডে যে প্রপার্টিটা সেটা যে কোনো একটা রেজোনেটিং স্ট্রাকচার এক্সপ্লেন করতে পারে না, এদের যে রেজোনেন্স হাইব্রিড সেটা বলতে পারবে। তাহলে আমি কি বলতে পারি 1 নম্বর আর 2 নম্বর কার্বনের বন্ডটাকে আমি যদি বলি এখানে একবার ডবল আছে একবার সিঙ্গেল আছে, তাহলে এর যে রেজোনেন্স হাইব্রিড, এর যে রেজোনেন্স হাইব্রিড, তাহলে রেজোনেন্স হাইব্রিডটা কেমন হওয়া উচিত? এর রেজোনেন্স হাইব্রিডটা হওয়া উচিত 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে না ডবল না সিঙ্গেল। তাহলে 1 নম্বর ডবল আর সিঙ্গেলের মাঝামাঝি কি ডট 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 যে স্ট্রাকচারটা, সেরকম একটা স্ট্রাকচার হবে। এটা বেশি ছোট হয়ে গেছে না, দাঁড়া একটু জায়গা করে নি, এটাকে একটু ডান বাঁ দিকে ঠিলে দিই তাহলেই জায়গা হয়ে যাবে। এবার মোটামুটি একটু জায়গা বেরিয়ে আসবে, দাঁড়া। দেখ, তাহলে এর যে রেজোনেন্স হাইব্রিডের আমি যদি কথাটা বলি, তাহলে 1 নম্বর আর 2 নম্বরের মাঝামাঝি স্ট্রাকচার আমি যদি বলি, 1 নম্বর আর 2 নম্বরের মাঝামাঝি স্ট্রাকচার আমি সে বন্ড নাম্বারগুলো দিয়ে দিই, কার্বন নাম্বার 3, এটা 4, এখানটা 5, এখানটা 6। তাহলে 1 আর 2কে নিয়ে আমি যদি ভাবি তাহলে 1 আর 2 এর মধ্যে একবার ডবল আছে একবার সিঙ্গেল আছে, তাহলে যে রেজোনেন্স হাইব্রিডটা, সে রেজোনেন্স হাইব্রিডটা সিচুয়েশনটা কেমন, না 1 আর 2 এর মধ্যে ডবলের আছে না সিঙ্গেল আছে, তাদের হাইব্রিড মানে এদের মাঝামাঝি, এদের মাঝামাঝি মানে এখানে ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি যদি সিচুয়েশন হয় তাহলে ডবল পুরো একটা লাইন দিয়ে দিলে কি হবে, ডবল বোঝাবে। তাই আমরা এখানে কি দিচ্ছি, ডট ডট ডট, প্রতিটা কার্বনে এরকম সিচুয়েশন, ডট 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 এরকম ব্যাপার, ঠিক আছে। এটাকে অরবিটাল দিয়ে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অরবিটাল রিপ্রেজেন্টেশনটা আমি নেক্সট পেজে দেখাচ্ছি। আগে আমাদের বুঝতে হবে কার্বন কার্বন ডবল বন্ড যদি লোকালাইজ থাকে, ডিলোকালাইজ নয়। ডিলোকালাইজেশন কাকে বলে, কনজুগেশন থাকলে যে 1 আর 2 এর মধ্যে যে বন্ডটা রয়েছে, পাই বন্ডটা রয়েছে, সেটা 1 আর 2 এর মধ্যে কিন্তু ফিক্স থাকেনি, সে 2 3 এর মধ্যে চলে গেছে। তো ব্যাক এন্ড ফোর্থ কিন্তু মুভ করছে না, এদের একটা হাইব্রিড আকারে রয়েছে, টোটাল জিনিসটা ক্লাস্টার আকারে রয়েছে, সেটাই বলছি। তাহলে পাই বন্ডটা যদি ডিলোকালাইজেশন না হতে পারতো, মুভ না করতে পারতো, তাহলে পাই বন্ডের ডেন্সিটিটা দেখতে কিরকম হয়, পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা কিরকম, কার্বনের সাথে যদি কার্বনের সিঙ্গেল বন্ড থাকে তাহলে পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা কি হয়, প্লেনের উপরে এরকম করে একটা ইলেকট্রন ডেন্সিটি থাকে আর প্লেনের নিচে এরকম করে একটা ইলেকট্রন ডেন্সিটি থাকে, ঠিক আছে। তাহলে প্লেনের উপরে একটা এরকম করে ইলেকট্রন ডেন্সিটি থাকে পাই বন্ডের, যদি এক জায়গায় লোকালাইজ থাকে পাই বন্ডটা, আর প্লেনের নিচে এরকম করে একটা ইলেকট্রন ডেন্সিটি থাকে, ঠিক আছে। আর অরবিটাল ওভারল্যাপ আমি যদি বলি, পাই বন্ডের অরবিটাল ওভারল্যাপ হচ্ছে দুটো পি অরবিটাল যদি পাশাপাশি একে অপরকে প্যারালাল পায়, প্যারালাল পেতে হবে দুটো পি অরবিটালকে, এই যে ওভারল্যাপ জোনটা, এইটাই হচ্ছে একটা পি অরবিটাল, পাই অরবিটাল। দুটো পি অরবিটালের সাইড এন্ড ওভারল্যাপের ফলে যে বন্ড তৈরি হচ্ছে সেটাকে আমরা পাই বন্ড বলছি। পাই বন্ডে যদি আমরা ইলেকট্রন ডেন্সিটির কথা বলি, পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি এরকম হয় কার্বনের উপরে নিচে। এবার যখন বেনজিন রিং এ কি হচ্ছে, বেনজিন রিং এ যদি
পাই বন্ডটা লোকালাইজড হতো, ধর বেনজিন রিং এ যদি পাই বন্ডটা লোকালাইজড হতো, মানে এটা এটা আর এটা আমি যদি ধরি, এই পাই বন্ডটার আমি যদি কথা ধরে নিই যে এই পাই বন্ডটা এক্সিস্ট করে, তাহলে এরকম করে যদি থাকতো, এরকম করে যদি থাকতো, তাহলে এখানে পাই বন্ডটা আছে, তাহলে এদের কি হতো, তাহলে কমন সেন্স আবার এটাই বলছে এখানটার ওপরে এরকম করে একটা পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি থাকতো, আর নিচে একটা এরকম করে পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি থাকতো। আর এখানে যে পাই বন্ডটা, যেটাকে যদি আমি ইলেকট্রন ডেন্সিটির মতো করে ড্র করি, তাহলে আমি কি রকম ড্র করব, আমি ড্র করব এখানে একটা এরকম করে পাই বন্ডের ডেন্সিটি থাকতো, থাকতো তো, আর নিচে একটা এরকম করে পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি থাকতো। আর এখানে যেটা রয়েছে, এখানে যেটা রয়েছে সেরকম করে যদি থাকে, তাহলে ভাবতাম এরকম করে একটা পাই বন্ডের ডেন্সিটি রয়েছে, নিচে একটা এরকম করে পাই বন্ডের ডেন্সিটি রয়েছে। লোকালাইজ যদি হতো তাহলে তাই ভাবতাম এই কার্বনগুলোর মধ্যে রয়েছে, কিন্তু ডিলোকালাইজ তো টোটালটার মধ্যেই ঘুরছে। একবার মাঝামাঝি সিচুয়েশন, মাঝামাঝি সিচুয়েশন হচ্ছে মানে বেনজিন রিং এর যে পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি এক জায়গাতে লোকালাইজ নেই বলে পরের সিচুয়েশনে অন্যগুলোর মধ্যে চলে আসবে 1 2 1 2, 1 2 3 4 6 1 এর মধ্যে যদি বন্ড থাকে, আমি যদি নাম্বারিং গুলো আরেকবার লিখেও দিই বুঝতে অসুবিধা হলে, 1 2 এর মধ্যে আছে, 3 4 এর মধ্যে আছে, 5 6 এর মধ্যে রয়েছে, এই বন্ডগুলো রয়েছে। পরের স্ট্রাকচার অল্টারনেটিভ গুলোর মধ্যে থাকবে 2 3। লোকালাইজড হলে এটা হতো, কিন্তু এক জায়গাতে তো পাই বন্ডগুলো লোকালাইজ নয়, তো পাই বন্ডগুলোর ইলেকট্রন ডেন্সিটি ডিলোকালাইজড হচ্ছে। সেই ডিলোকালাইজড হলে টোটাল স্ট্রাকচারটা বা সিচুয়েশনটা দেখতে কিরকম হবে। বেনজিন রিং এটা যদি একটা টেবিলের মতো তুই যদি ধরে নিস, ঠিক আছে, এটা একটা টেবিলের মতো ধরে নে, বেশি লম্বা হয়ে গেছে, এটাকে তুই যদি একটা টেবিলের মতো ভাবিস বিষয়টা, 2 ডাইমেনশনাল একটা টেবিল, হ্যাঁ, যেটা টেবিলের পা এরকম করে তুই টেবিল ভাবছিস, ঠিক আছে, এটা হেক্সাগোনাল টেবিল, তাহলে এটা টেবিলের মতো রয়েছে। এই টেবিলের ওপরে একটা ইলেকট্রন ডেন্সিটি এরকম করে হেলোর মতো, হেলোর মতো উপরে একটা এরকম করে ইলেকট্রন ডেন্সিটি যেটা বেনজিন রিং এর ওপরে ঘুরছে, ঠিক আছে, এটা বইয়েও ড্র করা রয়েছে। বেনজিন রিং এর ওপরে এরকম করে একটা হেলোর মতো ইলেকট্রন ডেন্সিটি, আর বেনজিন রিং এর নিচে একটা এরকম করে হেলোর মতো ইলেকট্রন ডেন্সিটি, এটা রয়েছে। ধরে নিলাম বেনজিন রিং এর মতো আমি এই ডেন্সিটিটা দেখতে পাচ্ছি না, তো নিচে একটা ইলেকট্রন ডেন্সিটি থাকবে, টোটালটা যদি ইলেকট্রন ডেন্সিটিটা ঘুরছে, দ্যাট মিন্স এই যে 2 3 এর মধ্যে যে নেক্সট স্ট্রাকচার ডেন্সিটিটা আসবে, তারা সবাই নিজেদের মধ্যে মিলে গিয়ে উপরে এরকম করে একটা ইলেকট্রন ডেন্সিটি এবং নিচে একটা ইলেকট্রন ডেন্সিটি তৈরি করেছে। এটাই হচ্ছে রেজোনেন্স হাইব্রিডের যে ইলেকট্রন ডেন্সিটিটা, সেটা এরকম টাইপের দেখতে হবে, ঠিক আছে। এবার যদি বইয়ে চলে যায়, এবং সেটাই এক্সপেরিমেন্টালি দেখা যাবে যে কোনো বেনজিন রিং এর কোনো বন্ড লেন্থ না সিঙ্গেল বন্ডের মতো আছে না ডবল বন্ডের আছে, বেনজিন রিং এর কার্বনের সাথে কার্বনের ডট 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 ডট, এবং সেটা ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ড লেন্থের ইন বিটুইন 1.39 অ্যামস্ট্রং হয়। এবং রেজোনেন্সের ফলে এই ঘটনাগুলো ঘটে। রেজোনেন্স সম্বন্ধে ওখানে আলোচনা করেছি, বন্ডিং এ পড়বি, আবার বলছি বন্ডিং এর লেকচারটা দেখবি, সেখানে বলা হয়েছে যে বেনজিন রিং এ, বেনজিন রিং এ বা শুধু বেনজিন রিং নয়, যে কোনো রেজোনেন্সের ফলে ডবল বন্ডে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার আছে, সিঙ্গেল বন্ডে ডবল বন্ড ক্যারেক্টার আছে। যখন সিঙ্গেল বন্ডে ডবল বন্ড ক্যারেক্টার আসবে, সেই বন্ডটা স্ট্রং হয়ে যাবে এবং সেখানে কিন্তু রিয়াকশন করা চাপ হয়ে যাবে। ওটা বেনজিন এ ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট করে দিলে ওটা বোঝানো যাবে, রিয়াকশন দেখাবো। যখন ক্লোরিনের ইলেকট্রন পেয়ারটা বেনজিন এর রেজোনেন্সে চলে আসে বলে কার্বন ক্লোরিনের মধ্যে সিঙ্গেল বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার পায়, তাই কার্বন ক্লোরিন ওখানে বন্ডটা ব্রেক করা কম্পারেটিভলি টাফার হয়ে যায়। তো এগুলো পড়তে হবে যে বেনজিন রিং এ কেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আমরা করতে পারি না, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কেন হয়, সেগুলো সবই এই রেজোনেন্স দিয়ে এক্সপ্লেনেশন হবে। আবার আবার লাস্ট বারের জন্য একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে বন্ডিং এ যেখানে রেজোনেন্স পড়িয়েছি সেই ক্লাসটা দেখবি, তাহলেই বুঝতে পারবি। এই পাই বন্ডের টোটাল সিচুয়েশন আমি বলে দিয়েছি কোথায় কি সিচুয়েশন, আমি আর বেনজিন রিং এর রেজোনেন্স নিয়ে আর কিছু বলছি না, এবার বই পড়লেই বুঝতে পারবি। টোটালটার মধ্যে ঘুরছে এবং উপরে একটা ইলেকট্রন ডেন্সিটি, নিচে একটা ইলেকট্রন ডেন্সিটি, ঠিক আছে। এই সামনের এই জায়গাটা বোল্ড করে কেন দেখিয়েছে, দেখাচ্ছে তুই সামনে থেকে, যেমন ধর এই বইটা, বইটা একটা 2 ডাইমেনশনালি, তো একটা 2 ডাইমেনশনাল প্লেন, তাহলে বেনজিনিংটা যদি এরকম 4 হতো, তাহলে তুই যদি সামনে থেকে দেখিস বইটাকে, তুই যদি বইটাকে এরকম করে সামনে থেকে দেখিস, তাহলে কি দেখছিস, বইয়ের এই জায়গাটা যে বাইন্ডিংটা, বইয়ের এই যে বাইন্ডিংটা তুই এই জায়গাটা মোটা দেখছিস, সেটাই বোঝাতে চেয়েছে যে তুই যেহেতু বেনজিন রিংটাকে এরকম করে সামনে থেকে দেখছিস, তাই এই জায়গাটাতে সিগমা বন্ডের যে ইলেকট্রন ডেন্সিটিটা, সেই সিগমা বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা তুই মোটা ভাবে দেখছিস, কারণ সিগমা বন্ডে তো একটা ইলেকট্রন ডেন্সিটি আছে। আর ওই দিকে যে সিগমা বন্ডের ডেন্সিটি তো এজ বরাবর দেখছিস, তাই সেটা কতটা মোটা সেটা তুই দেখতে পাচ্ছিস না। তো যেই বন্ডগুলোকে তুই সামনে থেকে দেখতে পাচ্ছিস, সেখানে সিগমা বন্ডের ডেন্সিটিগুলোকে তুই মোটা আকারে দেখতে পাচ্ছিস, তাই ওইভাবে ড্র করেছে। আচ্ছা, এবার কোন অরবিটাল ওভারল্যাপ করে না করে সেসব যে আর কিছু ব্যাপার নাই। এবার অ্যারোমেটিক চরিত্র বা অ্যারোমেটিসিটি আমরা কি করে বুঝবো, এখানে বেনজিন রিং দিয়ে আলোচনা করেছে, বেনজিন রিং যে অ্যারোমেটিক সেটা সবাই জানি, এখানে চলে হয় মেন যেটা, ভালো করে এটা পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে আমরা কি করে চিনবো, তার কিছু রুল আছে, সেগুলো মানতে হবে। এবং এখানে দেখবো যে বেনজিন তো অ্যারোমেটিক অবশ্যই, কিন্তু বেনজিনের মতো নয়, এরকম বহু কম্পাউন্ড আছে যারাও অ্যারোমেটিক হবে। হাকেলস পাই রুলে আমাদের 3টে রুল আমাদের মনে রাখতে হবে, এই তিনটেই খাটতে হবে। এই তিনটের মধ্যে যদি কোনো একটা না খাটে, তাহলেই কিন্তু সেই কম্পাউন্ড আর অ্যারোমেটিক হবে না। প্রথম রুল কি, প্রথম রুল হচ্ছে বেনজিন রিংটাকে প্ল্যানার হতে হবে। একটা রিং প্ল্যানার কি করে বুঝবো, যদি ওই রিং এর যে মেম্বার তারা যদি sp2
বা sp হাইব্রিডাইজড হয় তাহলে তারা প্ল্যানার হবে। ঠিক আছে, এটা জিওসির ক্লাসের স্টার্টিং থেকে বলে আসছি যে sp2 বা sp হাইব্রিডাইজড কার্বন হলে তারা প্ল্যানার হবে, কারণ একটা ট্রাইগোনাল প্ল্যানার একটা লিনিয়ার, তাহলে ওভারঅল প্ল্যানারই বলতে পারবো। আর sp3 হাইব্রিডাইজড হলে টেট্রাহেড্রাল, তাকে আমরা বলবো নন প্ল্যানার কার্বন। তাহলে প্ল্যানার হতে হবে, তাহলে প্ল্যানার কি করে বুঝবো? sp2 বা sp হাইব্রিডাইজড। আচ্ছা, রিং এর মধ্যে কি বলেছে? পাই বন্ড পি অরবিটাল থাকতে হবে, পি অরবিটাল থাকবে, পরস্পরকে সমান্তরাল পেতে হবে, মধ্যে কথা কনজুগেশন থাকতে হবে, রেজোনেন্স করার ক্ষমতা থাকতে হবে, এবং রিং এর মধ্যে কমপ্লিট পাই বন্ডের যে ডিলোকালাইজেশন সেটা হতে হবে। ঠিক আছে, তাহলে পাই বন্ডের যদি কমপ্লিট, পাই ইলেকট্রনের যদি কমপ্লিট ডিলোকালাইজেশন হয়, হতে থাকতে হবে, রিং স্ট্রাকচার হতে হবে এবং সাইক্লিক কনজুগেশন থাকতে হবে। আর লাস্টে আসছে যে 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন। আর কি হতে হবে? 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন। 3 নম্বর কোথায় কোথায়? এখানে বলেছে পাই ইলেকট্রন বলয়ে 2, 4, 6, 10, 14 সংখ্যক ইলেকট্রন থাকতে হবে। দ্যাট মিনস মনে রাখবো 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকবে, এবং সেই এন এর ভ্যালুটা 0, 1, 2 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, 0 হতে পারে, তার সেটা নিয়ে কোনো কিন্তু ইস্যু নেই। তাহলে 0, 1, 2 হতে হবে। ওটাকেই যদি 2 হয় পাই ইলেকট্রন যদি দুটো থাকে তাহলে 4n+2 মানবে, 6 হলে মানবে, 10 হলে মানবে, 14 হলে মানবে, কিন্তু 4 হলে হবে না, 8 হলে হবে না, সেটা অ্যান্টি অ্যারোমেটিসিটির দিকে যাবে। ওটাই 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রনের কথাটা বলেছে। ঠিক আছে, এবার অ্যারোমেটিক কম্পাউন্ডকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি বলেছে, বেঞ্জিনয়েড, নন বেঞ্জিনয়েড। তাহলে বেঞ্জিনের মতো যারা তারা বেঞ্জিনয়েড, বেঞ্জিনের মতো যারা নয় তারা নন বেঞ্জিনয়েড। তাহলে বেঞ্জিন রিংকে তুই যদি দেখতে পাস তার বাইরে CH3 আছে, যাই আসে না, বেঞ্জিন রিংটা যতক্ষণ পর্যন্ত ইন্ট্যাক্ট আছে অ্যারোমেটিক হবে, রুল মানবে। দুটো বেঞ্জিন রিং আছে মানবে, তিনটে বেঞ্জিন রিং আছে মানবে, যতক্ষণ পর্যন্ত বেঞ্জিন রিং আছে মানবে। এবার আমাদের দেখতে হবে বেঞ্জিন রিং অ্যারোমেটিক, তো বলে দিলাম কি করে হলো। এবার শুধু প্রথমে আমি বেঞ্জিন রিং যে অ্যারোমেটিক সেটাকে নিয়ে আরো একবার কথাটা বলি, যে বেঞ্জিন রিং অ্যারোমেটিক কি করে হলো, এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক কি করে হলো। এই বেঞ্জিন রিং এর প্রতিটা কার্বন sp2 হাইব্রিডাইজড, তাহলে বেঞ্জিন রিং এর জন্য আমি বলতে পারি যে বেঞ্জিন রিংটা প্ল্যানার, যেহেতু বেঞ্জিন রিং এর প্রতিটা কার্বনই sp2 হাইব্রিডাইজড। 2 নম্বরে বলতে পারি বেঞ্জিন রিং এর সাইক্লিক কনজুগেশন আছে, অবশ্যই আছে। রেজোনেন্সটা হচ্ছে কি করে? বেঞ্জিন রিং এর সাইক্লিক কনজুগেশন তো আছেই, সেই জন্য তো রেজোনেন্সটা হচ্ছে। তাহলে সাইক্লিক কনজুগেশন আছে, তার জন্যই রেজোনেন্সটা হচ্ছে, ভালো কথা। 3 নম্বরে আমরা কি 4n+2 নাম্বার পাই ইলেকট্রন আছে, দেখতো 4n+2 ইকুয়াল টু বেঞ্জিনে কটা পাই বন্ড? 3টে পাই বন্ড। 3টে পাই বন্ড মানে প্রতিটা কোভ্যালেন্ট বন্ডে 2টো ইলেকট্রন হয়, তাহলে 3টে পাই বন্ড মানে 6টা পাই ইলেকট্রন। তাহলে এখান থেকে এন এর ভ্যালু কত বেরিয়ে আসছে? 1। তাহলে 3টেই মানছে, এই কারণে বেঞ্জিন রিং কি অ্যারোমেটিক, এই কারণে বেঞ্জিন রিং অ্যারোমেটিক। এবার বেঞ্জিন রিংটাকে ইন্ট্যাক্ট রেখে তুই যাই কর না কেন, বাইরে সাবস্টিটিউশন লাগা, বেঞ্জিন রিং এর আরো দুটো বেঞ্জিন রিংকে জুড়ে দে, যাই কর না কেন ওটা অ্যারোমেটিকই থাকবে। এবার বেঞ্জিন রিং নয় তাও অ্যারোমেটিসিটি দেখাচ্ছে, এরকম কম্পাউন্ড নিয়ে যদি আমি আলোচনা করি, সব থেকে স্মলেস্ট অ্যারোমেটিক কম্পাউন্ড 2 নম্বর কম্পাউন্ড নিয়ে যদি আলোচনা করি, ফ্রি মেম্বার রিং। হ্যাঁ, ফ্রি মেম্বার রিং এ এখানে পজিটিভ চার্জ, এখানে ডবল বন্ড। যদি আমি এই দুটো কার্বনের কথা বলি, এই দুটো কার্বন কিন্তু ডবল বন্ড দিয়ে যুক্ত, তাহলে এই দুটো কার্বন sp2। আর এখানে যে কার্বনটা আছে এই কার্বনটা হচ্ছে পজিটিভলি চার্জ কার্বন, মানে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটে কি বলেছিলাম? কার্বোক্যাটায়নিক কার্বন অলওয়েজ sp2 হাইব্রিডাইজড। তাহলে এখানে 3টে কার্বনই sp2 হাইব্রিডাইজড। তাহলে 3টে কার্বনই যদি sp2 হাইব্রিডাইজড হয় তাহলে আমরা এটাকে প্ল্যানার বলতে পারবো, অবশ্যই প্ল্যানার বলতে পারবো। 2 নম্বর এখানে কি সাইক্লিক কনজুগেশন আছে? আমি যদি কনজুগেশনটা দেখাই, এই বন্ডটা যদি এখানে যায়, এর পরের স্ট্রাকচারটা কেমন হবে? ঠিক আছে, এই বন্ডটা খুলে এখানে গেছে, তাহলে একটা ডবল বন্ড হলো, এখানটাই পজিটিভ চার্জ চলে এলো। ঠিক আছে, নেক্সট এটা যদি এখানে বন্ড করতে আসে, তাহলে এখানে স্ট্রাকচারটা কেমন হবে? এটা এখানে বন্ড করলো, পজিটিভ চার্জটা এখানে চলে এলো, তাহলে দেখ পজিটিভ চার্জটা গোটা রিং জুড়ে ঘুরছে, তাহলে এর মধ্যে একটা সাইক্লিক কনজুগেশন আছে। এর যদি তুই রেজোনেন্স হাইব্রিডটা ড্র করতে চাস না, এর রেজোনেন্স হাইব্রিডটা এরকম হবে, গোটা রিং এর মধ্যে একটা বলয়, ভিতরে পজিটিভ চার্জ। ঠিক আছে, যখন তোকে পরীক্ষার কোশ্চেনে যদি এরকম বলয় দিয়ে দেয় না, রিং এর ভিতরে কোন একটা রিং এর ভিতরে করে গোল সার্কেল দিয়ে দিয়েছে প্লাস, তাহলে তোর ওর ভিতরে যা সাইক্লিক কনজুগেশন হচ্ছে কি হচ্ছে না সেটা তোর চেক করার আর দরকারই পড়বে না, কারণ যদি কারোর ভিতরে কমপ্লিট কনজুগেশন থাকে, কমপ্লিট সাইক্লিক কনজুগেশন হয়, তাহলেই তুই তার ভিতরে এরকম গোল লিখতে পারবি, অন্যথায় কিন্তু লিখতে পারবি না। যদি তিনটে কার্বনের মধ্যে, যদি দুটো কার্বনের মধ্যে রেজোনেন্স হতো তাহলে তোকে অর্ধেক লিখতে হতো, 3 নম্বর কার্বনটাকে ইনক্লুড করতে পারতি না। সার্কেলের মধ্যে যখনই 3 নম্বর কার্বনটাকে ইনক্লুড করেছে মানে কমপ্লিট সাইক্লিক ডিলোকালাইজেশন হচ্ছে। তো আর সাইক্লিক ডিলোকালাইজেশন হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করার দরকারই পড়বে না, তুই সাইক্লিক কনজুগেশন ডাইরেক্ট লিখে দিতে পারবি। তুই সাইক্লিক কনজুগেশন ডাইরেক্ট লিখে দিতে পারবি। ঠিক আছে, আর 4n+2 নাম্বার পাই ইলেকট্রন আছে নাকি সেটা তো চেক করতে হবে। তাহলে দেখ 4n+2 ইকুয়াল টু এখানে কতগুলো, একটাই পাই বন্ড আছে মানে দুটো পাই ইলেকট্রন, তাহলে n ইকুয়াল টু এখান থেকে বেরিয়ে আসবে 0। এই জন্য তোর বইয়ে লেখা ছিল 2,
6, তারপরে কি লেখা ছিল 10, এরকম টাইপের যদি থাকে, তারপরে 14, এতগুলো পাই ইলেকট্রন থাকলে ওরা আসলে 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন, এই যে ফর্মুলাটা এটা মেনে চলে সেই কারণে। ঠিক আছে, এটাই আমার বলার। তাহলে পজিটিভ চার্জ থাকলে এখানে n=0 বেরোলে এটাই হচ্ছে স্মলেস্ট অ্যারোমেটিক কম্পাউন্ড। আর একটা কম্পাউন্ড আমি দেখিয়ে দিই, তারপরে এগুলো নিজেই করতে পারবি। আর দুটো কম্পাউন্ড আমি এখানে দেখাই। 3 নম্বরে একটা নেগেটিভ চার্জ কম্পাউন্ড আমি যদি দেখাই, যদি ধর একটা 5 মেম্বার রিং বললাম, ঠিক আছে, 5 মেম্বার রিং, এখানে নেগেটিভ চার্জ, পাই বন্ড পাই বন্ড। এবার যদি তুই কার্বনগুলোর দিকে তাকাস, তাহলে দেখতে পাবি কার্বন 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 কার্বন, এই 4টে কার্বনই কোনো না কোনো একদিকে ডবল বন্ডের সাথে যুক্ত, তাহলে এই প্রতিটা কার্বন কি sp2 হাইব্রিডাইজড। ঠিক, এখানে যে কার্বনটা আছে এটা কার্বো অ্যানায়নিক কার্বন, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ। এবার আমরা জানি কার্বো অ্যানায়ন sp3 হাইব্রিডাইজড হতে পারে, sp2 হাইব্রিডাইজড হতে পারে। যদি sp2 হাইব্রিডাইজড হয় ওই নেগেটিভ চার্জ কার্বনটা, তাহলে ভালো কথা, সব প্ল্যানার হয়ে যাবে। আর যদি sp3 হয় তাহলে প্ল্যানার হবে না। এবার আমরা কি জেনেছিলাম, কোন কন্ডিশনে কার্বন আয়ন নেগেটিভলি চার্জ পায়, সরি sp2 হাইব্রিডাইজড হয়, কার্বন আয়ন তো নেগেটিভলি চার্জই হবে। কার্বন আয়ন কখন sp2 হাইব্রিডাইজড হবে, যদি কার্বন আয়নটা দেখে তার একটা রেজোনেন্স করার জায়গা রয়েছে, তাহলে সে sp2 হাইব্রিডাইজড হবে। আর যদি রেজোনেন্স করতে না পায় তাহলে সে sp3 হাইব্রিডাইজড হবে। তাহলে এখানে কার নেগেটিভ চার্জটা দেখছে যে সে রেজোনেন্স করতে পারছে, দেখ এখানে কমপ্লেক্স ডিলোকালাইজেশন হবে। তাহলে এর পরের স্ট্রাকচারটা কেমন দেখতে লাগবে, এর পরের স্ট্রাকচারটা এরকম দেখতে লাগবে যে এখানটা ডবল বন্ড হয়ে গেল, এই বন্ডটা খুলেছে, এখানটায় নেগেটিভ চার্জ এটা রয়েছে, এটা পরের স্টেপে এখানে পড়বে, রাইট, এটা এখানে খুলে যাবে, ডবল বন্ড, এটা ডবল বন্ড আছে, এখানে নেগেটিভ চার্জটা আবার এখানে পড়বে, এটা আবার এরকম করে খুলে যাবে। সো ব্যাক এন্ড ফোর্থ রেজোনেন্স আমার চলতেই থাকছে, তাই তো? ঠিক আছে, এটা এখানে পড়লো, ডবল বন্ড হলো, খুললো, ওখানে নেগেটিভ চার্জ পড়লে কার্বনে নেগেটিভ চার্জ পড়লে এটা খুলে যাবে, ওখানে নেগেটিভ চার্জ হবে, এক্সেট্রা। তাহলে সাইক্লিক কনজুগেশন দেখতে পাচ্ছিস, প্রতিটা কার্বনই sp2 হাইব্রিডাইজড। এবং 4n+2টা চেক করে দিই, 4n+2 ইকুয়াল টু, এখানে যেটা মিস্টেক হয় সেই জন্যই আমি নেগেটিভ চার্জ কম্পাউন্ডটাকে নিলাম। এখানে কি মিস্টেক হয়, স্টুডেন্টরা এটা করে ফেলে যে এখানে দুটো পাই বন্ড দেখতে পাচ্ছে, তো দুটো পাই বন্ড দেখতে পাচ্ছে বলে এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, 4টে লিখে ফেলে, দিয়ে গন্ডগোল হয়ে যায়। কি মিস্টেক হয়ে গেছে, এই যে নেগেটিভ চার্জটা রয়েছে, এবং নেগেটিভ চার্জ সম্বন্ধে আমি বলেছিলাম যে এ আর এক্স এর মধ্যে যখন বন্ড ব্রেক হচ্ছে, এই কোভ্যালেন্ট বন্ডের যে দুটো ইলেকট্রন, এক্স বেরোনোর সময় দুটো ইলেকট্রন নিয়েই এক্স বেরোচ্ছে, তার ফলে এ প্লাস আর এক্স মাইনাস তৈরি হচ্ছে। এবার এক্স মাইনাস তৈরি হলেও এক্স নিজের ইলেকট্রনটা যেমন পাচ্ছে এ লোকের ইলেকট্রনটাও পাচ্ছে, তাহলে এক্স এর ওই অরবিটালে নেগেটিভ চার্জ 1, নেগেটিভ চার্জ 1 হলেও ওই অরবিটালে ইলেকট্রন কিন্তু দুটোই আছে, তার কারণ এক্স নিজেরটা পাচ্ছে, নিজেরটা নিজে পেলে নিউট্রাল, এরটা পেলে বলে নেগেটিভ চার্জ হলো। তাই যখনই কোনো নেগেটিভ চার্জ দেখছিস, ওই নেগেটিভ চার্জ মানে এই কার্বনটার যে অরবিটালটাতে নেগেটিভ চার্জটা আছে, এক্সট্রা ইলেকট্রনটা আছে, সেখানে একটা নিজের ইলেকট্রনও আছে, মানে এখানে আসলে সেই ইলেকট্রন আছে দুটোই। এর জন্য এটা আমি বন্ডিং এও বলতাম যে এখানে ইলেকট্রন আছে দুটোই, নেগেটিভ চার্জ মানে একটা লোকের বলে -1, কিন্তু ওই অরবিটাল ইলেকট্রন দুটো আছে, কারণ বন্ড ব্রেক করার সময় নিজেরটাও পেয়েছে, লোকেরটাও পেয়েছে। সে কারণে এই দুটো ইলেকট্রন কিন্তু পরের স্ট্রাকচার এখানে পাই বন্ড করেছে, তাহলে ওই দুটো ইলেকট্রনকেও তোকে কিন্তু পাই ইলেকট্রনের মধ্যে কাউন্ট করতে হবে। দ্যাট মিনস 6, তাহলে 6 হয়ে গেল, মানে আবার সেই বেনজিন রিং এর মতো n ইকুয়াল টু এখান থেকে বেরিয়ে আসবে 1। সো এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক। ঠিক আছে, আশা করি বুঝতে পারলি। এবার একটু নন বেঞ্জিনয়েড সিস্টেমের মধ্যে আমরা একটু ট্রোপনকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখ 7 মেম্বার রিং, 4 নম্বর কম্পাউন্ড, ডবল বন্ড। তাহলে দেখ 1 2 3 4 5 6 7, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড। তুই বলবি এখানে সাইক্লিক কনজুগেশনটা ব্রেক করছে। সাইক্লিক কনজুগেশন ব্রেক করছে কেন, তার কারণ হচ্ছে তুই এটাকে না এখানে দিলি, এটাকে এখানে দিলি, এটাকে এখানে দিলি, এবার তারপরে তো কার্বনটাকে পাচ্ছিস না, কনজুগেশন ব্রেক করে গেছে। তো এই কম্পাউন্ডটাকে করার সময় কোনো একটা কম্পাউন্ডে তুই যদি দেখিস যে কনজুগেশনটা যদি কিছুভাবে চলে আসে, তাহলে কম্পাউন্ডটা অ্যারোমেটিক হওয়ার চান্স আছে। তাহলে সেই কম্পাউন্ডটাকে সেই রকম ভাবে তোকে পোলারাইজ করে নিতে হবে। এই কম্পাউন্ডটাকে আমি এদিকে পোলারাইজ করে নিলাম, এই কম্পাউন্ডটাকে যদি আমি উল্টো দিকে পোলারাইজ করি তাহলে কিরকম স্ট্রাকচার আসবে, কোডটা আমি ড্র করবো, আমি কপি পেস্ট করে নিই। এই কম্পাউন্ডটাকে যদি আমি পোলারাইজ করি কিরকম স্ট্রাকচার দেখতে আসবে, তারা ঠিক করে দিই। পোলারাইজ করেছি, তার মানে এই বন্ডটা এখান থেকে চলে যাবে, এই কার্বনের মাথাতে কি হবে, এই কার্বনের মাথাতে নেগেটিভ চার্জ তৈরি হবে, এই কার্বনটার মাথাতে পজিটিভ চার্জ তৈরি হবে। ঠিক আছে, এবার আমরা জানি পজিটিভ চার্জ কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজ, প্রতিটা কার্বনই ডবল বন্ডের সাথে যুক্ত, তাহলে প্রতিটা কার্বন ডবল বন্ডেড রয়েছে, তাহলে sp2 আর কার্বোক্যাটায়নিক কার্বন sp2, তাহলে এটা প্ল্যানার, ভালো কথা। এবার সাইক্লিক কনজুগেশন হতে পারে, এটা এদিকে আসবে, দিয়ে এখানে পজিটিভ চার্জ তৈরি হবে,
এটা এখানে আসবে, দিয়ে এখানে পজিটিভ চার্জ তৈরি হবে, এটা এখানে আসবে, দিয়ে এখানে পজিটিভ চার্জ তৈরি হবে, এখানে যে পাই বন্ডটা তৈরি হলো সেটা আবার এখানে আসবে। দ্যাট মিনস সাইক্লিক কনজুগেশন করতে পারবে। যেরকম করে আমি পজিটিভ চার্জে কনজুগেশন করতে শিখিয়েছি, সেম ওয়েতে তুই যদি কনজুগেশন করিস তাহলে করতে পারবি। ঠিক আছে, এখানে যেভাবে পজিটিভ চার্জে আমি কনজুগেশনটা করলাম, সেম ভাবে যদি ওখানে কনজুগেশন করিস তাহলে সাইক্লিক কনজুগেশন পাবি। আমি একটা নেক্সট স্ট্রাকচারটা ড্র করে দিচ্ছি, তারপরে আশা করব বাকিটা নিজে ড্র করে নিতে পারবি। যদি এই নেক্সট স্ট্রাকচারটা যদি ড্র করতে না পারিস, তাই আমি ড্র করে দিলাম। এখানে যখনই এলো এই পজিটিভ চার্জটা কোয়েঞ্চ হয়ে গেল, এখানে পজিটিভ চার্জ এখানটাই তৈরি হলো, এটা এটা এই বন্ডটা এখানে আবার খুলবে, পরের স্ট্রাকচার কি হবে, এই কার্বনে পজিটিভ চার্জ আসবে। তাহলে এবার তো কনজুগেশনটা ড্র করে নিতে পারবি, এবার তো বাকি কনজুগেশনটা ড্র করে নিতে পারবি, আমি ধরে নিলাম। তাহলে এখানে একটা সাইক্লিক কনজুগেশন আছে, বেশ। আগে পোলারাইজ করে নিতে হলো, প্রতিটা কার্বন sp2, তাহলে প্ল্যানার 4n+2 চেক করি, অবশ্যই আছে 4n+2 = 6, তাহলে n = 1, তাহলে এই ট্রোপনটাও অ্যারোমেটিক হলো। এবার আমাদের কিছু হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড পড়তে হয়। হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে ফিউরান আসবে, 5 মেম্বার রিং, 5 মেম্বার রিং এ শুধু এখানে একটা অক্সিজেন, অক্সিজেনের লোন পেয়ার আছে, এখানে প্রতিটা অ্যাটম কার, এখানে ডবল বন্ড আছে, প্রতিটা অ্যাটম সমস্ত কিছুই sp2 হাইব্রিড প্ল্যানার। সাইক্লিক কনজুগেশন এরকম, অক্সিজেনের লোন পেয়ারটা রেজোনেন্স ইনভলভ হবে। ঠিক আছে, অক্সিজেনের লোন পেয়ারটা রেজোনেন্স ইনভলভ হবে। আমি প্রতিটা স্ট্রাকচার একটার মধ্যে দেখিয়ে দিলাম, তোকে পরপর দেখাতে হবে। ঠিক আছে, প্রথমে অক্সিজেনের এই বন্ডটা পড়লো, এটা এখানে খুললো, তাহলে পরের স্ট্রাকচারটা কেমন দেখতে হবে, অক্সিজেন নিজের ইলেকট্রন ডেন্সিটি দিয়েছে, এখানে পজিটিভ ডবল বন্ড, অক্সিজেন নিজের লোন পেয়ার দেয়, পজিটিভ চার্জ হয়, এটা খুলেছে এখানে নেগেটিভ চার্জ, এটা এখানে এই চার্জ এখানে পড়বে, এই পাই বন্ডটা খুলে এর মাথাতে এক্সেট্রা, এখন রেজোনেন্স হবে। তাহলে সাইক্লিক কনজুগেশন আছে, প্রতিটা কার্বন এবং অক্সিজেন সবাই sp2 হাইব্রিড, সো প্ল্যানার। 4n+2 এখানে চেক করার সময় নেগেটিভ চার্জের মতনই ভাবতে হবে, এখানে নিজস্ব দুটো পাই বন্ড আছে, তাই 4টে পাই ইলেকট্রন প্লাস, এই তো ইলেকট্রন দুটো রেজোনেন্স ইনভলভ হয়েছে, এই ইলেকট্রন দুটো তো, এই যে অক্সিজেনের এই ইলেকট্রন দুটো তো নেক্সট টাইম পাই বন্ড তৈরি করেছে, তাহলে এই অক্সিজেনের লোন পেয়ারটাকেও এখানে ধরতে হবে। তাহলে এখান থেকে বেরিয়ে আসবে 6, সেম ওয়েতে এখান থেকে বেরিয়ে আসবে n = 1। ঠিক আছে, এরকম করে এটাকে আমরা ফিউরান বলি, পিরোল, পিরিডিন, এরা সবাই এরকম থাকবে হেটেরোসাইক্লিক সিস্টেমে অ্যারোমেটিক, এইভাবে তোকে পরীক্ষাতে এক্সপ্লেন করতে হবে। তাহলে এগুলো ছিল অ্যারোমেটিক সিস্টেমের। এবার আছে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের কি রুল থাকবে? অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যারোমেটিকের মতনই রুল, প্রথম দুটো রুল একই অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে প্রথম দুটো রুল একই, যে প্ল্যানার হতে হবে, সেকেন্ডে সাইক্লিক কনজুগেশন থাকতে হবে, সাইক্লিক কনজুগেশন থাকতে হবে, সবই এই দুটো রুল একই, যে আমাদের প্ল্যানার হলো, সাইক্লিক কনজুগেশন হলো, ভালো কথা। কিন্তু 3 নম্বর রুলটাতে অ্যারোমেটিকের ক্ষেত্রে 4n+2 ইলেকট্রন ছিল, এখানে 4n পাই ইলেকট্রনস হতে হবে। ঠিক আছে, 4n নাম্বার অফ পাই ইলেকট্রনস হতে হবে। তাহলে যখনই কোনো একটা কম্পাউন্ডকে তুই প্ল্যানার দেখবি, সাইক্লিক কনজুগেশন দেখবি, তাহলে চোখ বুঝে ওটাকে অ্যারোমেটিক লিখে দিবি না। প্রথম দুটো মেনটেন করছে মানে ওটা অ্যারোমেটিকও হতে পারে, অ্যান্টি অ্যারোমেটিকও হতে পারে, তোকে চেক করতে হবে যে লাস্টেরটা কি হচ্ছে, 4n+2 না 4n। এবার যদি এই তিনটে রুলের মধ্যে, এখানে তিনটে, অ্যান্টি অ্যারোমেটিকের তিনটে, অ্যারোমেটিকের তিনটে, যেখানে দুটো রুল কমন, এগুলোর মধ্যে যদি কোনো একটা না খাটে, ঠিক আছে, যে প্ল্যানার হলো, দেখ সাইক্লিক কনজুগেশন পেলি, দিয়ে 4n+2ও হচ্ছে না, 4nও হচ্ছে না, তাহলে সেটা নন অ্যারোমেটিক হবে, বা প্ল্যানার নয় তাহলে নন অ্যারোমেটিক। যদি সাইক্লিক কনজুগেশন নেই, নন অ্যারোমেটিক। গল্প বুঝতেই পারছিস ব্যাপারটা। তো সেরকম করে তোকে চেক করতে হবে। যেমন আমি যদি বলি আগেরটা, যেটা 3 মেম্বার রিং এ আমি যদি নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ দিয়েছিলাম, 3 মেম্বার রিং এ যদি আমি এখন নেগেটিভ চার্জ দিয়ে দিই, বুঝতেই পারছিস এই নেগেটিভ চার্জটা পড়ে এখানে রেজোনেন্স করতে হবে, তো সাইক্লিক কনজুগেশন আছে, ডবল বন্ডেড কার্বন মানে sp2, নেগেটিভ চার্জ কার্বন মানে কার্বন আয়ন রেজোনেন্স ইনভলভ হচ্ছে, তাহলে sp2, তাহলে প্ল্যানার। এবার এখানে তুই যদি 4n+2 নাম্বার অফ ইলেকট্রন করিস, নিজস্ব দুটো পাই ইলেকট্রনের জন্য তো দুটো পাই, বন্ডের জন্য দুটো, আর নেগেটিভ চার্জটা ইনভলভ হচ্ছে বলে সেখানেও দুটো, তাহলে 4। তাহলে এখানে তুই যদি 4n+2 করিস, তাহলে এখানে 4n = 2 আসবে, n = হাফ চলে আসবে, যেটা সম্ভব নয়, তাহলে অ্যারোমেটিক হলো না কম্পাউন্ডটা। তাহলে তুই এখানে 4n ফর্মুলা যদি লাগাস, 4n = 4, কারণ নিজের যে পাই বন্ড রয়েছে, নিজের পাই বন্ডে দুটো ইলেকট্রন, নেগেটিভ চার্জের ইলেকট্রন, কারণ নেগেটিভ চার্জটা পরের স্ট্রাকচারে পাই বন্ড তৈরি করছে। তাহলে এখান থেকে কি বেরিয়ে এলো, n = 1। তাহলে এই কম্পাউন্ডটাকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কিন্তু সরি অ্যারোমেটিক বলছি, কম্পাউন্ডটাকে আমরা অ্যান্টি অ্যারোমেটিক বলবো। সেম ওয়েতে যখন আমরা দেখ 5 মেম্বার রিং এ, দেখ 5 মেম্বার রিং এ নেগেটিভ চার্জ দিয়েছি, অ্যারোমেটিক হয়েছে। এবার তুই যদি 5 মেম্বার রিং নিস, 5 মেম্বার রিং নিয়ে তুই যদি এখানে পজিটিভ চার্জ দিয়ে দিস, এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। আর এটা কি, এটা হচ্ছে অ্যারোমেটিক। তুই চেক করে দেখ, এখানে সাইক্লিক কনজুগেশন আছে, অবশ্যই আছে, কেন থাকবে না, সবাই sp2 হাইব্রিড প্ল্যানারও, কিন্তু 4n+2 খাটবে না, 4n খাটবে, 4n = 2 2 4,
তাহলে n ইকুয়াল টু কিন্তু 1 বেরিয়ে আসবে। আর এখানে নেগেটিভ চার্জ ছিল বলে 4n প্লাস নেগেটিভ চার্জের জন্য আরো দুটো ইলেকট্রন পেয়েছিলাম পাই বন্ডের, 6 হয়ে গেছিল। তাহলে উল্টোটা হয়ে গেল। তাহলে পরে যখন ট্রোপন বলেছিলাম, ট্রোপনে যদি তোকে এই কম্পাউন্ডটা যদি এরকম দেয় যে ধর অক্সিজেনটা দিল না, এরকম একটা কম্পাউন্ড দিল, ঠিক আছে, যে 7 মেম্বার রিং একটা পজিটিভ চার্জ, 7 মেম্বার রিং এ যদি পজিটিভ চার্জ দেয় তাহলেও সেটা অ্যারোমেটিক হবে। এটা ট্রোপন দিয়ে স্টার্ট করেছিলাম, ট্রোপন দিয়ে স্টার্ট করাতে কি হলো, ট্রোপন দিয়ে স্টার্ট করেছিলাম তখন তোকে একটা লাইন পোলারাইজ করে নিতে হবে, ওটার একটা এক্সটেন্ডেড কোশ্চেন। এবার যদি এরকম 7 মেম্বার রিং এ এই কার্বনটা পজিটিভ চার্জ না দিয়ে এই কার্বনটাকে যদি নেগেটিভ চার্জ দিয়ে দেয় তখন এটা উল্টো হয়ে যাবে, অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। এরকম করে আমাদের চেক করতে হবে। লাস্ট শুধু সাইক্লো অক্টাটেট্রাইন এই কম্পাউন্ডটা নিয়ে আমি বলবো। সাইক্লো অক্টাটেট্রাইন ভালো করে দেখি এটা আসলে কি হতে পারে সেটা আগে দেখি, তারপরে বাকিটা বলছি। সাইক্লো অক্টাটেট্রাইন, তাহলে দেখ এখানে 8টা কার্বন আছে, তাহলে অক্টা সাইক্লিক কম্পাউন্ড, তাহলে সাইক্লো অক্টা হলো। টেট্রাইন কেন, 4টে ডবল বন্ড আছে, তাহলে সাইক্লো অক্টা টেট্রাইন, ঠিক আছে। এবার এখানে তুই যদি দেখিস প্রতিটা কার্বনই কোনো না কোনো একদিকে ডবল বন্ডের সাথে যুক্ত, তাহলে সবাই sp2 মানে প্ল্যানার, বেশ লিখি এটা প্ল্যানার। নেক্সট আমি যদি দেখি সাইক্লিক কনজুগেশন আছে, অবশ্যই আছে সাইক্লিক কনজুগেশন, বেনজিন রিং এর মতনই যেরকম হচ্ছে সেরকম, তাহলে এখানে সাইক্লিক কনজুগেশনও আছে, কোনো ইস্যু নেই। দেন আমি যদি 3 নম্বরে 4n+2 করতে চাই তাহলে কি হবে, যদি আমি 4n+2 চালাই, 4n+2 চালালে 4টে পাই বন্ড, তাহলে 4 2 8, তাহলে 4 2 8 করলে 4n+2 তো খাটছে না, মানে হোল নাম্বার আসছে না। 4n ইকুয়াল টু যদি 8 লিখি তাহলে n ইকুয়াল টু এখান থেকে 2 বেরিয়ে আসছে, তাহলে এই কম্পাউন্ডটা অ্যান্টি অ্যারোমেটিক হওয়া উচিত। তাহলে রুল তো হচ্ছে, তাহলে এটা তো অ্যান্টি অ্যারোমেটিক তো এটার হওয়া উচিত, কিন্তু এটা অ্যান্টি অ্যারোমেটিক হবে না কেন, অ্যান্টি অ্যারোমেটিক কেন হলো না, সবকিছু তো মেনে চলছে, এটা তোকে জানতে হবে। এবার যেটা হয় 6 মেম্বার আর 5 মেম্বার এইরকম রিং মেম্বার, এইরকম রিংগুলো স্টেবল হয় খুব। 4 মেম্বার বা তোর 3 মেম্বার এরকম টাইপের রিংগুলো প্রচুর স্ট্রেন হয়, রিংয়ে প্রচুর পীড়ন হয়, অ্যাঙ্গেল স্ট্রেন হয়। আর 7 মেম্বার 8 মেম্বার এরকম টাইপের রিংগুলো আমি যদি গোদা বাংলা ভাষায় বলি ল্যাদ ব্যাদ করে, বুঝতে পারছি, ল্যাদ ব্যাদ করে মানে রিংটা ফর্ম ফ্যাক্টরটা ভালো হয় না, রিংটা বেঁকে চুরে যায়, বেঁকে চুরে গিয়ে এটা কি হয়, এটা বেঁকে চুরে গিয়ে টাব শেপ নিয়ে ফেলে, এরকম টাইপের একটা টাব শেপ নিয়ে ফেলে, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড। এই হচ্ছে সাইক্লো অক্টাটেট্রাইন, গুনে দেখ 1 2 3 4 5 6 7 8টা কার্বন, তাহলে এটা একটা টাব শেপড হয়ে যায়। কি শেপ হয়ে যায় সাইক্লো অক্টাটেট্রাইনটা তোকে জানতে হবে, টাব শেপড, মানে বাথ টাব যেমন হয় সেই বাথ টাবের মতো শেপ নিয়ে নেয়। তাহলে বাথ টাবের মতো যদি শেপ হয়, এটা এরকম করে উঠে গেছে, তাহলে একটা সিঙ্গেল প্লেনে আর সে নেই, এরকম সিঙ্গেল প্লেনে এসে এরকম করে উপর দিকে উঠে গেছে, তাহলে নন প্ল্যানার, তাহলে টাব শেপ হয়ে গেছে বলে এটা কিরকম হয়ে গেছে, নন প্ল্যানার। তাহলে নন প্ল্যানার যদি হয়ে যায় তাহলে এটা কি হয়ে গেল, নন অ্যারোমেটিক হলো, নন অ্যারোমেটিক বিইং কি, নন প্ল্যানার, ঠিক আছে। তাহলে নন অ্যারোমেটিক বিইং নন প্ল্যানার, এটাকে একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এটা তুই অ্যান্টি অ্যারোমেটিক তুই অপশনে পাবি, তুই তাড়াহুড়োর মাথাতে অ্যান্টি অ্যারোমেটিক করে দিয়ে চলে আসবে যদি না জানিস, তাহলে এই কম্পাউন্ডের দিকে আমাদের একটু নজর দিতে হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা এতটাই রাখবো। আজকের ক্লাসে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস হলো, বিশেষ করে অ্যারোমেটিক কম্পাউন্ডকে চিনতে পারা, একটু ডিটেলে পড়তে গেলে একটু সময় লাগবে, কিছু করার নেই, একটু ডিটেলে পড়তে গেলে তো একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিবি, তার জন্য একটু ক্লাসগুলো ভালো করে দেখবি, 11টাই ভালো করে পড়ার সময়। এখানে দেখ অ্যারোমেটিক কম্পাউন্ড বলে দিয়েছে, ফিউরানটা আমি দেখালাম, এখানে পিরল পিরিডিনও করে দিয়েছে, এই সাইক্লো প্রোপিনাইল ক্যাটায়নটা যে 3 মেম্বার রিং এ পজিটিভ চার্জ দেখিয়ে দিয়েছে, 5 মেম্বার রিং এ নেগেটিভ চার্জ দেখিয়ে দিয়েছে, অ্যান্টি অ্যারোমেটিকের মধ্যে দেখিয়ে দিয়েছে। নন অ্যারোমেটিক কম্পাউন্ডসের আন্ডারে দেখ এই যে এটা খুব ভালোভাবে পড়বি, তোর বইয়ে দেওয়া রয়েছে সবকিছু, এই যে এই কম্পাউন্ডটা সাইক্লো অক্টাটেট্রাইন, হ্যাঁ সাইক্লো অক্টাটেট্রাইনকে একটু ভালো করে দেখবি, তাহলে আমরা এত দূর পর্যন্ত পড়লাম অ্যারোমেটিক কম্পাউন্ড, এর মধ্যে পড়লেই পরীক্ষাতে পেয়ে যাবি। এরপরে বেনজিন রিং এর কিছু কম্পাউন্ড দেখবো, রিয়াকশন দেখবো, নেক্সট ক্লাসে বাকিটা করবো আমরা, ঠিক আছে। আশা করি স্টার্টিং এর এই জিনিসটা বুঝতে পেরেছি, একটু সময় তো লাগবে কারণ বেনজিন রিং এর রেজোনেন্সটা একবার বললাম, আর বন্ডিং এর রেজোনেন্সটা একবার দেখবি, আরেকবার লাস্টবারের জন্য বললাম, তাহলে টোটালটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর আমি আশা করবো জিওসিতে যখন রেজোনেন্স পড়ানো হয়েছে ডিটেলে সেগুলো তো করেছিসই, সেটা তো জানিসই, সেটা ধরে নিয়ে, ঠিক আছে। বাকি আমরা নেক্সট ক্লাসে দেখবো।